সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ক্লাস, সাথে বেসিক একদম ফ্রি। কারণ এই ক্লাসে আমি যতগুলি এসকিউ দেখাইতেছি বা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখাইতেছি, এর বাইরে যেমন আমাদের পরীক্ষা আসবো না। আর এইটুক জানার জন্য তোমার যেইটুক বেসিক থাকা প্রয়োজন এই অধ্যায়ের জন্য, ওইটুকু এই ক্লাস আমি একদম ক্লিয়ার করে দিতেছি। যদি তুমি 11 নম্বর অধ্যায় অনুপাত এবং সমানুপাত নিয়ে কনফিউশনে ভয় থেকে থাকো, এই একটা ক্লাসই যথেষ্ট। এবার যদি একটু তাকাই, আমাদের এইখানে প্রথম প্রশ্নটা কি দিয়ে দিছে, একটি কমলা ক্রয় করে 32% কি হয়েছে, ক্ষতি হয়েছে। ঘটনাটা কীরকম, যেহেতু 32% দেওয়া আছে, পার্সেন্ট মানে কত, সব হচ্ছে 100-র হিসাব। তাইলে এইখানটাতে আমাদের 100 টাকায় আসলে 32 টাকা ক্ষতি হয়েছে। ঘটনাটা এরকম, এই কলমটা আমি 100 টাকায় ক্রয় করছি, এটা আমি এখন বিক্রি করবো। বিক্রি করতে গিয়ে আমার 32 টাকা ক্ষতি হয়েছে। তাইলে আমার কাছে দুইটা জিনিসের অনুপাত জানতে চেয়েছে। কার কার অনুপাত, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। অনুপাত বিষয়টি হয়েছে একরকম, একটা আরেকটার কত গুণ। এটার মান যদি এরকম হয়ে থাকে, এই প্রেক্ষিতে ওই আরেকটার মান কতটুকু, এইভাবে যদি আমরা বিষয়টা প্রকাশ করি তাই আমরা মূলত অনুপাত বলি। আবার অনুপাত জানার সাথে একটু পরে আমরা সমানুপাত নিয়েও কথা বলতেছি, কোনো টেনশন নাই, সব ক্লিয়ার হইব। এখন 1 নম্বরটা প্রথমে সমাধান করি। একটু বাংলা লেখা নেই, আমি কতটুকু ক্ষতি করছি, 32% ক্ষতি করছি। তো 32% ক্ষতিতে কি মূল্য, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 100 থেকে 32টা কী করলাম, বিয়োগ এত টাকা। তো কত হইব, 68 টাকা। এবার আমাদের দেখো তো আগে কি লিখছে, আগে ক্রয় মূল্য লিখছে, তারপরে কিন্তু বিক্রয় মূল্য লিখছে। আমাদের অনুপাতে এই বিষয়টা একটু ভালো মতো তোমার খেয়াল রাখতে হবে, কার নাম আসলে আগে লেখা, কার নামটা পরে লেখা। যার নাম আগে লেখা তার মান তোমার আগে দিতে হইব, পরের জনের মান ঠিক পরে, নাইলে কিন্তু অ্যান্সার মিলবো না। তো এখানটাতে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোটাই জানি। ক্রয় মূল্য কীভাবে জানলাম, যেহেতু পার্সেন্টের কথা বলছে, তাহলে অবশ্যই আমাদের ক্রয় মূল্য কত, 100 টাকা। আর বিক্রয় মূল্য এই যে মাত্র বের করছি। ক্ষতি হইলে বিক্রয় মূল্য আমরা বিয়োগ করি, ছোট ক্লাসে জানছি, এটাই হয়তো বিস্তারিত এগুলো নিয়ে আমরা কথা বলছি নাকি। তো এখন যদি ওগুলো মনে না থাকে তাও কিন্তু প্রবলেম নাই, তুমি একদম বেসিক ব্যাপার ব্যবহার করো। এটা আমি 100 টাকায় কিনছি, 32 টাকা ক্ষতি হয়েছে, তাহলে অবভিয়াসলি আমি যদি বিক্রয় মূল্য বের করছি, আমি কী করবো, যোগ নাকি বিয়োগ, তুমি নিজেই জানো, বিয়োগ করতে হবে না। তো এটা আমরা এখানে করছি। তো এবার আমরা লিখতেছি ক্রয় মূল্য, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তাদের অনুপাত জানতে চেয়েছে। এখন কত হইতেছে, ক্রয় মূল্য, ক্রয় মূল্যের মান কত, 100, আর বিক্রয় মূল্যের কত, 68। এখন যদি তাদের একটু ভাগ দেই, সবচেয়ে ভালো হয় এই অধ্যায়ের জন্য তুমি যদি একটা ইএস ক্যালকুলেটর ব্যবহার করো, ওই ক্ষেত্রে দশমিক আসবে না, তোমার ঝামেলা কম। জাস্ট তুমি এখানে কত দেওয়া আছে, 100, ভাগ দিয়ে দিবা কত দ্বারা, 68 দ্বারা। রেজাল্ট এসে পড়ছে 25:17, শেষ, আমাদের অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারছি। এবার যদি আমি পরেরটার দিকে তাকাই, আমাদের খুবই বিখ্যাত একটা অঙ্ক, যেটার নাম হচ্ছে পিতা পুত্রের অঙ্ক। কি দেওয়া আছে না দেওয়া আছে ওই দিয়ে কোনো হিসাব নেই, আমরা এই অঙ্কগুলি চিনি এক নামে পিতা পুত্রের অঙ্ক নাকি। তো এটাতে কী দেওয়া আছে একটু দেখি। পিতা পুত্রের অঙ্কটাতে, পিতা পুত্রের অঙ্কগুলি একটু হিসাব নিকেশের অঙ্ক সাধারণত একটু বড়ই হয়, জায়গা একটু দরকার বেশি। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত এইটা দিয়ে দিছে। বর্তমান তাদের একটা বয়স আছে, তাইলে ঘটনাটা হচ্ছে এইরকম। এই যে একটু অনুপাতের ধারণা তুমি পাইবা, পিতার বয়স যদি 7 গুণ হয়ে থাকে, পুত্রের বয়সেও 2 গুণ। বিষয়টা হচ্ছে এইরকম, পুত্রের বয়স 2 গুণ হলে পিতার বয়স 7 গুণ। এই অনুপাতে তাদের বয়সগুলি বাড়তে থাকবো ও কমতে থাকবো। যদি এখানে তুমি 2 গুণ করো, এখানেও 2 হইব। যেমন ধরো এখানে যদি 10 গুণ করো, যদি আমাদের পিতার বয়স 70 হয়ে থাকে, পুত্রের বয়সও 10 গুণ করলে কত হয়ে যাবো, 20। এইভাবে যে বিষয়গুলি থাকে তাদের আমরা কি বলি, অনুপাত। একজ্যাক্ট যে মান ওইটা আসলে না, তাদের মধ্যকার অনুপাতটা কেমন, একটা আরেকটার কত গুণ বা কত গুণ কম বেশি, এটার আমরা কি বলি, অনুপাত বলি। যেমন স্বাভাবিকভাবে যদি আমি বলি, দেখো একটা একদম পরিচিত একটা আমি তোমারে প্রশ্ন করতেছি, যেটার অ্যান্সার অবশ্যই তুমি জানো। আমি প্রথমে একটা প্রশ্ন করি, জানতে চাইলাম পুরো পৃথিবীতে পানির পরিমাণ কত, তুমি বলতে পারবে না। বা স্থলভাগ, স্থলের পরিমাণ কত বলতে পারবে না। কিন্তু আমি একটু তুলনাটা বলি, যে আমাদের ভূমি মানে স্থল এবং পানির পরিমাণটা কত, তুমি স্পষ্টভাবে বলতে পারবা। পুরো পৃথিবীর 4/1 হইতেছে আমাদের স্থল, আর 4/3 হইতেছে পানি। এই যে একটা অনুপাত বললা না, এইটাই হইতেছে মূলত আমাদের এই যে এই আলোচনার বিষয়। একদম সঠিক অ্যান্সারটা আমরা বলতেছি না, জাস্ট আমরা একটা থেকে আরেকটা কতটুকু কমবে সেটা বলতেছি, ঠিক আছে। তো এখানে বিষয়টা এইভাবেই দেওয়া আছে। তো ধরলাম পিতা ও পুত্রের বর্তমান বয়স আমরা জানি না, একটা এক্স ধরে নিলাম, একটা ওয়াই ধরে নিলাম। এটাই প্রথমে করি। ধরি পিতার বয়স, পিতার বয়স x বছর, আর পুত্রের বয়স কত, y বছর ধরে নিলাম। এখন তারা বর্তমান যে বয়স, তার একটা অনুপাত দিয়েছে, অনুপাতটা কত, 7:2। তো লিখে দিতেছি। সুতরাং শর্ত মতে
শর্ত মতে পিতার বয়স আমরা এক্স ধরছি ইস টু পিতার নাম যেহেতু আগে আমি পিতারটা আগে দেবো, যেহেতু পুত্রেরটা পরে আমি পুত্রেরটা অবশ্যই পরে দেবো, এবং তাদের মান কত 7:2। একটা সমীকরণ হয়ে গেছে। আমরা জানি স্টুর মানে এই যে দাগটা দিছি এটা আমরা ইস টু বলি, এটার প্রথমটা থাকে উপরে, দ্বিতীয়টা থাকে কই নিচে। স্বাভাবিকভাবে আমাদের 7 হতে উপরে চলে যাবো, 2 এসে পড়বো কই নিচে। এখানে আমি চাইলে একটু আড়াআড়ি বা ক্রস গুণন করতে পারি, বা আরও একটা সহজ কাজ করতে পারি, যে কোনো একটা রাশিরে এক্স আর ওয়াই আমরা দুইটা অজ্ঞাত রাশি পাইছি না, যে কোনো একটার তুমি হাতের বামে রাখো, বাকিগুলোর হাতের ডানে পাঠাও। এমন করলে তোমার সমীকরণে পরবর্তীতে মান বসানোটা খুব ইজি হয়ে যাব। যেমন এখানটাতে আমি এক্স এর রাখলাম, ওয়াই এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো গুণ, তো সে অবশ্যই উপরে চলে যাবো, তাহলে হয়ে গেলো 7x/2। এটা আমি রেখে দিলাম, কেন এক্সের আমি জাস্ট একটা সমীকরণ জানছি, চলে 1 নম্বর দিতে পারি। একটা তথ্য হইলো। এরপরে আবার বলছে 5 বছর পরে অনুপাতটি হবে এত। কয় বছর পরে? 5 বছর পরে। 5 বছর পরের হিসাব করতেছি। এখন বলো তো পিতার বয়স কত হয়েছে? পিতার বয়স 5x হইব কি? অনেকের অ্যান্সার হয়তো এটা হয়ে গেছে, কারণ আমরা অনেকেই এই কমন মিস্টেকটা করি, সবাই না, মাঝে মাঝে অনেকে করি। আমরা হিসাব করে 5 বছর পরে তাহলে হয়তো 5x হয়ে গেছে। আসলে না, 5x মানে বয়সটা তাহলে 5 গুণ হয়ে গেছে, 5 গুণ হয় নাই। বয়সটা যা ছিল তার থেকে 5 জাস্ট বৃদ্ধি পেয়েছে। আজকে বয়স যত, 5 বছর পর তোমার বয়স তার থেকে কত বৃদ্ধি পাইব? 5 বেড়ে যাব। ধরো আজকে তোমার বয়স 15, 5 বছর পরে কত হলো? 20। বিষয়টা হচ্ছে এরকম। তো কীভাবে লাগবে? পিতার বয়স x + 5 এবং পুত্রের বয়স y ধরছিলাম, ওইটা দিলে 5 বছর বৃদ্ধি পেয়েছে বছর। বুঝতে পারছি? এখন 5 বছর পরে তাদের বয়সের অনুপাতটা দেওয়া 8:3। তো আবার লিখতেছি, আবার x + 5 দিয়ে দিলাম, ব্রেকেট দিতে পারো, y + 5 মান কত? 8:3। আমরা জানছি এভাবে আমরা প্রথম রাশিটার উপরে লিখে দিতে পারি আর পরেরটারে নিচে। এখানেও সেম কাজ, এর উপরে এটাই কই নিচে। এবার একটু আর গুণন বা ক্রস গুণনের হেল্প নেই। ধরো এর সাথে আমি এটার গুণ করলাম, গুণ করলে কত হইব? এটার সাথে এটার গুণ করলাম 3x হইল। এটার সাথে এটার গুণ করলাম কত হইল? এখানে একটু ভুল করছি মেবি, হ্যাঁ এখানে 5 ছিল। 3-এর সাথে এটার গুণ করছি 3x, 5-এর সাথে 3-এর গুণ করছি 3×5 = 15, বা চাইলে তুমি আর একটু ভাঙ্গেও লিখতে পারো। 3-এর সাথে পুরো জিনিসটারে এইভাবে গুণাকারে লিখতে পারো। 8-এর সাথে পুরো জিনিসটারও তুমি চাইলে এভাবে গুণাকারে লিখতে পারো, মানে একদম ভাঙ্গে করলাম। এরপর একটু যদি গুণ করি কত হইব? 3x প্লাসে প্লাসে প্লাস 3×5 হইল 15। এদিকে যদি হিসাব করি হইল আমাদের 8y, 5×8 = 40। ঠিক আছে না? এখন দেখো আমরা x এর মানটা কিন্তু জানি। এই যে দেখো x এর মান এইখানে y ভাগকার ছিল, ওই পাশে গিয়ে গুণ, এখানে আমি x লেখা রাখছিলাম। তো আমরা x এর একটা সমীকরণ জানি, এই যেটা। আমরা চাইলে এইখানে x এর মানটা বসাই দিতে পারি, তাহলে এখানেও আমাদের y থাকবো, এখানেও আমাদের y, মানে ইজিলি আমরা y এর মানটা বের করতে পারি। অ্যাট এ টাইম আমরা দুইটা অজ্ঞাত রাশির মান বের করতে পারি না। তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এই সমীকরণে 3x এর জায়গাতে এই যে x এর যে মানটা জানছি ওটা বসাইতে পারি, 7y/2। ওই পাশে আমাদের আবার একটা y ছিল, ওই পাশে প্লাস ছিল, ওই পাশে আসলে অবশ্যই কী হয়ে যাব? মাইনাস। ওই পাশে আমাদের একটা 40 ছিল, লিখে দিলাম। আমাদের এই পাশেও কিন্তু প্লাসের 15 ছিল, এটা এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব? মাইনাস। তারপরে এটা উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, কারণ যে কোনো পূর্ণ সংখ্যা হইতেছে আমাদের উপরের সংখ্যা, তার নিচে মনে মনে একটা কী আছে? 1 আছে। তো যদি গুণ করি 3×7 কত হইল? 21, y নিচে 2, এখানে আছে 8y। এর যদি আমি বিয়োগ করি এখানে কত পাওয়া যাব? এখানে পাওয়া যাব 5, 2, 25। লসাগু যদি করি 2 দ্বারা ভাগ, 2 লসাগু হইব, 2 দ্বারা 2 ভাগ করছে 1, 1 ধরে উপরে এটার গুণ করছে যে আছে তাই। এরকম পূর্ণ সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, 8 × 2 = 16y। এই পাশে আছে আমাদের 25। এখানে বিয়োগ করলে কত দাঁড়ায়? এখানে বিয়োগ করলে আমাদের রেজাল্টটা দাঁড়ায় 16 আছে 21 হইব 5 হইলে 5y। এখানে এটা এপাশে ভাগ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে? গুণ না? তাহলে 25 দোকানে কত হইলো? 50। তো y-এর মান কত বের হয়েছে? 10। আর আমরা y কারে ধরছিলাম? পুত্রের মান ধরছিলাম না? এই যে পুত্রের বয়স y, তো লিখে দিলাম পুত্রের বয়স, পুত্রের বর্তমান বয়স। পুত্রের বর্তমান বয়স কত হইল? 10 বছর। আবার আমি যেহেতু y-এর মানটা জানি, y-এর মান নিয়ে যদি আমি 1 নং সমীকরণে বসাই দিই, ইজিলি x এর মান বের হয়ে যাব। আর x আমরা পিতার বর্তমান বয়স ধরছি, তো এই কাজ করি 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে y এর মান বসিয়ে, y এর মান বসিয়ে সমীকরণটা কি? x = 7y/2। x লিখলাম,
7 ইন্টু ওয়াইয়ের মানটা কত, ওয়াইয়ের মান আমরা 10 জানছি, নিচে আছে 2, 2 ধারা যদি 10 কাটি 5 বার যাইব, তাহলে ফাইনালি এক্সের মান 5 7 35, মানে পিতার বয়স 35 বছর। শেষ ঘটনা। বুঝতে পারছি কি করছি? মূলত আমরা প্রথমে পিতার পুত্রের বর্তমান বয়সটা ধরে নিছি, একটার এক্স ধরছে আর একটার ওয়াই। পিতার বয়স আগে লিখছি কারণ এখানটা দ্বারা পিতার পুত্রের ইষ্টু দিছে, মানে পিতারটা হয়েছে 7, পুত্রেরটা হয়েছে 2 লিখছি। এখানে আমাদের এক্স উপরে চলে গেছে, ওয়াই নিচে, সেম ভাবে তাহলে 7 উপরে 2 নিচে, আর বা ক্রস গুণন করছি। মূলত আমি এইখান থেকে এক্সের মানটা এই পাশে রাখতে চাইতেছি, তো এক্সের রাখছি, ওয়াই এই পাশে ভাগ ছিল, ওই পাশে গিয়ে গুণ হয়ে গেছে, এটার একটা সমীকরণ দিয়ে দিছি। তারপর তারা আরেকটা তথ্য দিছে, আরেকটা তথ্য কি দিছে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 8:3। তো 5 বছর পরে পিতার বয়সও 5 বছর বেড়ে গেছে, পুত্রটাও 5 বছর বাড়ছে, আর তাদের নতুন অনুপাত 8:3। প্রথমটার উপরে লিখছি, পরেরটার নিচে লিখছি, প্রথমটার উপরে পরেরটার নিচে, আর গুণন বা ক্রস গুণন করছি, উপরটার সাথে নিচে 3 গুণ হয়েছে লিখছি, 8-এর সাথে এটার গুণ হয়েছে লিখছি, 3x 3 5 15, 8y 5 8 40। এরপর আমি এইখানে যেহেতু এক্স আছে, এক্সের একটা মান তুমি বের করে রাখছি, এটা জাস্ট এখানে বসাই দিছি। চাইলে এখানে আমরা একটা সাইড নোট দিতে পারি, 1 নং হতে, মানে মানটা আমি 1 নং হতে ব্যবহার করছি, একটু বইলা দিলাম। ওই পাশে একটা ওয়াই ছিল 8y, ওই পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়েছে 40 লিখছি। আমাদের এই পাশে 15 প্লাস ছিল, ওই পাশে গেলে কী হইব, মাইনাস। এইখানে 3 উপরের সংখ্যা 3 7 21 ওয়াই হয়েছে, 8y যেমন ছিল ওইরকম, বিয়োগ করে 25 পেয়েছি। একটু লসাগু করছি, 2 হয়েছে লসাগু, 2 দ্বারা 2 এর ভাগ করছি, 1 হয়েছে, 1 দুপুরের গুণ করছি, যা আছে তাই, মাইনাস। একটু জটিল মনে হইতেছে অঙ্কটা, এই জন্য আবার একটু বুঝাই নিতেছি, বাকিগুলো কিন্তু এমন জটিল হইব না। পিতা পুত্রের একটা অঙ্ক করাই নিলাম, মানে রিস্ক ফ্রি রাখতেছি। এর ভেতর থেকে কমন পড়ব প্রশ্ন, যত জটিল হোক প্রবলেম নেই, জাস্ট ধৈর্য নিয়ে ভরসা নিয়ে ক্লাসটা দেখা যাও, পরীক্ষায় দুর্দান্ত কিছু করতে পারবা। তারপরে 21 থেকে 16 চলে গেছে, 5টা রয়েছে, ভাগ আছে 2 এই পাশে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে 50, ওয়াইয়ের সাথে 5 ছিল গুণ, ওই পাশে গিয়ে ভাগ। তো আমি ওয়াইয়ের মান কত জানছি, 10, আর ওয়াই ছিল কার মান, পুত্রের মান। পুত্রের বয়স তাহলে কত বের হইলো, 10। সেমভাবে মানটা নেমে 1 নঙে বসাই দিছি, যে এখানে ওয়াই বসাইছি, 2 দ্বারা 10 গেছি, 5 হয়েছে, 5 7 35, তাহলে আমাদের পিতার বয়স কত, 35 বছর। শেষ। বুঝতে পারছি একদম কি ক্লিয়ার? ক্লিয়ার যদি হয়, এবার তাহলে 3 নাম্বারটার দিকে তাকাই, এটা ক্লিয়ার করি। এবার আমরা 3 নাম্বার বুঝাইতেছি। দেখো তো 3 নাম্বারে কি বলছে। 3 নাম্বার ইজিলি সমাধান হইব। একটি বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। দুটো জিনিস দিয়ে দিছে, আবার তাদের মধ্যে একটা সম্পর্ক দিয়ে দিছে। এখানে আমাদের দিছে একটা বৃত্তের ক্ষেত্রফল, একটা বর্গের ক্ষেত্রফল। তো প্রথম কাজ, তুমি তো ধইরা নাও, ধরি বৃত্তের সব কিছু বৃত্তের কি ধারা বের করে, ব্যাসার্ধর হেল্প নিয়ে না। আর এর মান জানতে আমি ক্ষেত্রফল বের করতে পারি, পরিধি বের করতে, সবই তো বের করতে পারি। তো আমি এখানটাতে বৃত্তের ব্যাসার্ধটা ধরে নিলাম, আর ব্যাসার্ধ সাধারণত আমরা আর দ্বারা প্রকাশ করি, এবং বর্গের বাহুর দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য এই ধরে নিলাম। বুঝছি তোমরা? এরপরে কথা হইতেছে এদের দুজনের ক্ষেত্রফলের কথা বলছে, আর এদের জন্য ক্ষেত্রফল কেমন বলেছে, সমান। তো আমি বৃত্তের ক্ষেত্রফল বের করি, বৃত্তের ক্ষেত্রফল সূত্রটা কি, পাই আর স্কোয়ার। আশা রাখি জানো, না জানলে এখন মুখস্থ করে নাও। এটা বৃত্তের এবং বর্গের, বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার। ক্ষেত্রফল বাহু ধরছি আমরা এর, তাহলে এর উপর স্কোয়ার। আর প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রশ্ন মতে আমাদের এই ক্ষেত্রফল দুটো কেমন, সমান। তো লেখা দাও, এখানে লিখে দিলাম a স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। আমি শুধু যদি এর মান বের করছি, রুট করলে কাজ হয়ে যাব। তো রুট করলাম পাই আর স্কোয়ার, সাইড নোট বর্গমূল করে, বর্গমূল করে। তাহলে এখানে কিন্তু এর একটা মান জানা গেল, রুটের স্কোয়ারে কাটা আর মুক্ত হয়েছে, কিন্তু পায়ের উপর রুট রয়ে গেছে। তাহলে এখানে আমি কী পাইছি, যেটা বা একটু সুন্দরভাবে লিখতে পারি, আর এর প্রথমে লিখতে পারি, রুট পায়ের পরে লিখতে পারি, হয়েছে। বুঝছি। আমরা মাত্র এর একটা সমীকরণ বের করছি কোনো রকম, কিন্তু আমাদের কাছে মূলত জানতে চেয়েছে কি, এদের পরিসীমার অনুপাত। কি জানতে চেয়েছে, পরিসীমার, তারপর অনুপাত। পরিসীমা যেহেতু বের করতে বলছে, তো বের করি একটা। ধর প্রথমে বৃত্তের পরিসীমা বের করি, বৃত্তের পরিসীমা 2 পাই আর, তারপর আবার বর্গের, বর্গের পরিসীমা, পরিসীমা সূত্র কি, 4a। বর্গ, বর্গের 4 বাহুর যোগফল কি, প্রতিটা বাহুর মান যদি a হয়ে থাকে, 4টা বাহুর যোগফল কত, 4a। সহজ হিসাব। এখন এই দুটোর অনুপাত করতে বলছে, একটু মাথায় রেখো, যার নাম আগে লিখছে তারে তুমি আগে রাখো, যারটা পড়েছে তারটা পরে। তো সুতরাং লিখতেছি আমি বৃত্তের পরিধি
বৃত্তের পরিধি ইস্টু বর্গের পরিধি, বর্গের পরিধি মানটা একটু বসাই দিই। বৃত্তের পরিধি আমি জানছি 2π আর এটার মান জানছি আমি 4a। এটা মান তোমরা জানি একটু কাটাকাটি করতে হবে, তো কাটাকাটি যদি করি এখানে আমাদের 2 আছে, এখানে আমাদের 4 আছে, চাইলেই প্রথমে আমি 2 এর বাদ দিয়ে দিতে পারি। 2 এর কী করতে পারি? বাদ। তো এখান থেকে 2 বাদ হইলে এখানে রইল πr আর এখানে রইল 2a। বিষয় তো বুঝছি, এখানে 2 ছিল এখানে 4 ছিল, আমাদের এইরকম থাকার অর্থ হচ্ছে ভাগ। আচ্ছা এইভাবে হইলে হয়তো তুমি একটু বেশি ভালো মতো বুঝবা। এ দেখো এটার আমি প্রথমে দিয়ে দিলাম উপরে আর এটা দিলাম নিচে। এইভাবে থেকে এইভাবে হয়তো আমরা অঙ্কগুলি বেশি করি, এই জন্য আমাদের মাথায় ভালো মতো ক্যাচ করবো। তো এই জন্য আমি এটারে প্রথমে লিখছি, এটা আমি পরে 2 ধারে এটারে কাটছি, 2 বার গেছে। এখানে কি পাইলাম একটু লিখি, এখানটাতে আমরা উপরে পাইছি পাই আর আর এখানটাতে আমরা কত পাইছি 2a। তারপর আমরা চাইলে একটা সুন্দর কাজ করতে পারি। কি কাজ? আমরা কিন্তু a এর মান বের করে রাখছিলাম, এই যে দেখো আর রুট পাই, তো একটু বসাই দিলাম আর রুট পাই। এটা বসানো একটা কাজ হয়েছে, একটু বললেন যে এর মান বসিয়ে, এর মান বসিয়ে দেখো আমরা চাইলে এখন আর বাদ দিয়ে দিতে পারি, তাহলে উপরে কত রইল পাই। আবার একটা পাই ধরো এইভাবে না বুঝে অন্যভাবে বুঝাই, এ যেই কথা দুইটা রুট এর গুণফল মনে হয় একই কথা, এই বিষয়টা আমরা অবশ্যই জানি। তো এখানটাতে আমি পাই না লেখা যদি দুইটা রুট পাই লেখা দিই, তাহলে ঘটনাটা কি ঘটবো? নিচেও তো আমাদের একটা রুট পাই আছে, এটা কাটা যাইব। তাহলে এখানে শুধু আমি কি পাইলাম? উপরে একটা রুট পাই, নিচে একটা 2, ফাইনালি আমি লিখতে পারি রুট পাই ইস টু 2। তো এটা আমাদের ফাইনাল অ্যান্সার। দেখো তো বিষয়টা বুঝছো কিনা? সিম্পল ছিল কিন্তু এত জটিল কিন্তু না, যেমনই হোক খুবই মোটামুটি একটা ইজি জিনিস। এখানে বৃত্তের ব্যাসার্ধ বর্গের দৈর্ঘ্য ধরে নিছি, তাদের ক্ষেত্রফল বের করছি, এদের অনুপাত করছি। এখান থেকে আমি এর একটা সমীকরণ যেহেতু বের করতে পারি বের করে রাখছি। তারপর দুজনের পরিসীমার অনুপাত জানতে চেয়েছি, আমি পরিসীমাগুলো লিখছি, তাদের অনুপাত করছি, যা যা কাটা যায় কাটছি, কেটে এই পর্যন্ত আনছি। পরে দেখা গেলো এর তো একটা মানে আমি বের করে রাখছিলাম, বসাই দিই, বসানোর ফলে এটাও কাটা গেছে। উপরে একটা পাই আছে, নিচে আবার রুট পাই আছে, তো নর্মাল পাইয়ের আমি 2 বার রুট পাই আকারে লিখছি, কারণ আমরা এই তথ্যটা জানি। উপরে নিচে কেটে দিছি, যা রয়েছে লিখে দিছি, আমাদের অনুপাত কমপ্লিট, শেষ। পরেরটা দেখো তো, এটা তো বুঝছি, এটা বুঝলে তুমি হয়তো এটাও বুঝবা। একটা বৃত্তের পরিধি একটি বর্গের পরিসীমা সমান হলে, এখানটাতে বলছিল আমাদের বর্গের আর বৃত্তের ক্ষেত্রফল সমান, পরিসীমার অনুপাত দেখাও। আর এখানে উল্টা বলছে, বর্গের পরিধি আর একটা বর্গের পরিসীমা সমান বলে দিছে, ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে, মানে এটার উল্টা ফরম্যাটটা এটাতে দিয়ে দিছে। পারবা তো নাকি? আচ্ছা যাও, তো আমি করাই দিতেছি, আমাদের হয় এই প্রশ্ন থাকতে পারে, না তো এটা থাকতে পারে। যেমন কিছুই থাক, সব কিছুই নিছি, হয়তো কত 20টার মতো টাইপ দেখাই দেবো। এর মধ্য থেকে তোমার সংক্ষিপ্ত যেমন কমন করবো, তুমি খ গয়ের জন্য একটা বিশাল হেল্প পাইবা। খ গয়ের জন্য আমরা আলাদা ক্লাস আনবো, কোনো প্রবলেম নাই, এই ক্লাসটার পরে ওই ক্লাসটা পেয়ে যাবা। কিন্তু এটাতে আমি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সাথে যেইটুক বেসিক তোমার প্রয়োজন ওইটুক শিখাই দিতেছি। এখন 4 নাম্বার, আমাদের এবার বৃত্তের পরিধি আর বর্গের পরিসীমা। তো যাই লাগুক আমাদের কিন্তু যে প্রথম যে বেসিক ওটা কিন্তু ধরেই নিতে হইব। যেমন ধরি বৃত্তের কি ব্যাসার্ধ, এটা ছাড়া আমরা কাজ করতে পারবো না। এজন্য আমি প্রথমে ব্যাসার্ধ হাত ধরে নিলাম আর বর্গের বাহুটারে ধরে নিলাম। এরপরে কি দিয়ে দিছে? পরিধি আর পরিসীমা। তাহলে লিখতেছি, সুতরাং বৃত্তের একটা লিখলেই হয়েছে। তো আমি একটা অর্ডার মানতে চেতেছি, যার নাম আগে দিয়েছে তার আমি সবসময় আগে লিখবো। বৃত্তের পরিধি সূত্র কি? 2π আর বর্গের পরিসীমা সূত্র কি? 4a। দুটোর অনুপাত করতে বলছে, তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে এর জন্য সমান 2π আর এখান থেকে 4a। আমি চাইছি মূলত এর মানটা বের করতে, এজন্য আমি করবো কি 4aটার আগে লিখতে আসি আর 2π আর কই লিখলাম পরে। এখান থেকে আমি এর রাখলাম, এটাই পাশে কি আকার আছে? কোন আকার, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে? ভাগ। তো 2πr/4 যদি কাটি, এখানে 2 রইল, তো ফাইনালি আমি এর একটা মান জানছি πr/2। আমি এর মান জানছি। এবার দুইটার কি বের করতে বলছে? ক্ষেত্রফলের অনুপাত বলছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করো। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল πr² বর্গ একক। ক্ষেত্রফলের সাথে বর্গটা থাকে এই জন্য দিছি। এখন এসে আমাদের বর্গের ক্ষেত্রফল, বাহু স্কোয়ার, বাহুর এ ধরছিলাম, এর উপর স্কোয়ার, শর্ত মতে বা প্রশ্ন মতে তার জন্য কেমন? সমান। তাহলে আমরা দিয়ে দিলাম πr²
ইস্টু সরি তাদের অনুপাত জানতে চেয়েছে, তো সুতরাং দেব ইস্টু এখানে কি দেওয়া আছে এ স্কোয়ার। আমাদের কি দিয়ে বলে দিছে তাদের পরিসীমা দুটা সমান, তো পরিসীমা থেকে আমি একটা তথ্য বের করছি। এবার আমাদের বর্গের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। আগে বৃত্তের নাম, এই জন্য বৃত্তের ক্ষেত্রফল প্রথমে লিখছি, বর্গেরটা পরে, এই জন্য বর্গেরটা পরে। এখন একটা কাজ করি, আমরা কিন্তু পাই আর স্কোয়ার লিখলাম ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু এর কিন্তু একটা মান জানি, এই যে এর এই মানটা আমরা একটু বসাই দিই, পাই আর বাই 2 স্কোয়ার। এখানে একটু আমরা লিখতে পারি এই সমান আমরা কী জানছিলাম, পাই বাই আর 2, ঠিক আছে। তারপরে এখানটাতে পাই আর স্কোয়ার, আর এখানে হিসাব করলে পাওয়া যাবে পাই স্কোয়ার আর স্কোয়ার বাই 4, বুঝছি তো। এবার যদি জিনিসটা একটু অনুপাত আকারে দিয়ে দিই তাহলে তো দেখতে একটু বেশি ভালো লাগবো। সমান হইব বা তো হইব না, বা দিছি কেন, সমান হইব, এটা একটা পার্ট, তো সমান দিয়ে দিলাম। এখন এটার আমি দাগের উপরে লিখতেছি, এটার দাগের নিচে লিখতেছি, যে এরকম করে পাই আর স্কোয়ার, এখানটাতে লিখলাম পাই পাই স্কোয়ার আর স্কোয়ার বাই 4। দেখো তো ঠিক আছে কিনা, পাই আর স্কোয়ার উপরে লিখছি, এটা নিচে হইব, তাহলে পায়ের উপর স্কোয়ার আর উপর স্কোয়ার লিখছি, তার নিচে আবার একটা 4 আছে দিয়ে দিছি। এখন এইরকম ভগ্নাংশ নিয়ম আমরা জানি, লবের আগে লেখা লাগে, হরটা ভাগ আকারে থাকে, গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টাই দিতে পারি। তো এই নিয়মটা আমরা এইখানে একটু অ্যাপ্লাই করলাম যাতে কাটাকাটি করা যায় সুন্দরভাবে। তো এখানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার কেটে দিছি, এখানে একটা পাই আছে, এখানে দুইটা পাই আছে, কাটলে একটা পাই থেকে যায়, তাহলে মূলত পাইলাম 4 আর নিচে পাইলাম পাই, অনুপাত আকারে লিখলে 4 পাই। আমাদের কাজ কমপ্লিট, শেষ, বুঝতে পারছি। তাহলে এবার 5 নম্বরের দিকে তাকাই, এখানে কি বলছে, এই টাইপের একটু অন্যরকম, উপরের টাইপগুলি শেষ হইলো। এবার আমাদের যদি এই 5 নম্বরের দিকে তাকাই, 3-4 মোটামুটি একই রকম, একটা উল্টা, মানে এই দুইজন একদম সেম টাইপ বলতে পারি। 5 নাম্বার, দুটি বৃত্তের পরিধির অনুপাত দিয়েছে, কার অনুপাত দিয়েছে, পরিধির অনুপাত। বৃত্তের পরিধির অনুপাত এত এত হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। পরিধির অনুপাত তুমি জানছো, এবার ক্ষেত্রফলের অনুপাত কেমনে বের হইব। বৃত্তের যা কিছুই বলি আমাদের ব্যাসার্ধ ছাড়া তো কিছু পসিবল না, তো সবার আগে তুমি ব্যাসার্ধ ধরো, তো ধরি। এখানে যেহেতু দুইটা বৃত্তের কথা বলছে তাহলে দুইটারই ব্যাসার্ধ ধরি বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ একটা R1 আর একটা দিয়ে দিলাম আমি R2, এটা দিয়ে দিলাম R1 এবং R2। এদের কি দিয়ে দিছে, এদের পরিধির অনুপাত দিয়েছে, তাহলে আগে পরিধি বের করি। তাহলে লিখতেছি R1 বৃত্তের পরিধির সূত্র 2 পাই আর, যেহেতু ব্যাসার্ধ আমি R1 নিয়েছি এই জন্য R1 সাথে দিয়ে দিলাম, এবং R2 বৃত্তের পরিধি 2 পাই R2। শর্ত মতে কি দিয়েছে, এর জন্য অনুপাত দিয়ে দিচ্ছে, তাহলে লিখতেছি 2 পাই R1 2 পাই R2। চাইলে যে ইস্টু আকারে লিখতে পারতাম, আমি ডাইরেক্ট লিখে দিতেছি। কত দেওয়া আছে এখানে, 5:8, তাহলে এই যে আমাদের 5, এই যে আমাদের 8। এখন এখান থেকে চাইলে আমি এটা কাটতে পারি, তাহলে মূলত আমি এখানে কি পাইলাম, R1 R2 = 5/8। কিন্তু আমাদের কাছে এটার মান জানতে চাই না, আমাদের কাছে অনুপাত মূলত জানতে চাইছে কার, আমাদের কিসের, তাদের ক্ষেত্রফলের অনুপাত। তো লিখতেছি R1 বৃত্তের ক্ষেত্রফল, R1 বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর স্কোয়ার, যেহেতু R1 লিখছিলাম এই জন্য সাথে R1 দিয়ে দিলাম। R2 বৃত্তের ক্ষেত্রফল পাই R2 স্কোয়ার, সুতরাং এদের অনুপাত করতে হইব, তো লিখে দিলাম আমি পাই R1 স্কোয়ার ভাগ বা অনুপাত পাই R2 স্কোয়ার। পাই বাই কেটে দিছি, এখানে আমি কি পাইছি, R1 R2 দুটোর উপরে স্কোয়ার আছে, তো ব্রেকেট দিয়ে একবারে হোল স্কোয়ার দিয়ে দিলাম। দেওয়ার একটা কারণ আছে, কারণ আমি R1/R2 এর মানটা জানি, মানটা হচ্ছে 5/8, মানটা কত, 5/8, উপরে একটা হোল স্কোয়ার আছে অ্যাড করে দিলাম, তো 5-এর বর্গ 25 জানছি আর 6-এর বর্গ 68। বিষয় কি বুঝছি, আমাদের এখানে কি দিয়ে দিছিল, দুইটা বৃত্তের পরিধির অনুপাত দিয়ে দিছিল। দুইটা বৃত্ত যেহেতু পরিধি বের করি আর যাই বের করি আমার আর এর প্রয়োজন, মানে ব্যাসার্ধ প্রয়োজন। তো আমি একটা বৃত্তের ব্যাসার্ধ R1 ধরছি আর একটা R2 ধরছি, তো এই ক্ষেত্রে আমাদের R1 বৃত্তের পরিধি পাই R1, মানে পরিধির সূত্র লিখছি 2 পাই আর, ওইটাই লিখছি, যেহেতু সে R1 এই জন্য R1, পরেরটা R2 এই জন্য R2। এদের জন্য অনুপাতের মান দিয়েছে এই জন্য দুইটার অনুপাত করছি। এখানে 2 পাই সেম কেটে দিছি, R1 R2 রয়েছে লিখছি, তো R1/R2 এর একটা মান আমি জানছি, সাইডে রেখে দিছি। এখন আমাদের কাছে ব্যাসার্ধের অনুপাত জানতে চাই না, ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে, তো আমি R1 বৃত্তের ক্ষেত্রফল বের করছি পাই আর স্কোয়ার, যেহেতু R1 বৃত্ত এই জন্য আর এর জায়গাতে R1, R2 বৃত্ত এই জায়গায়
আর এর জায়গায় R2 উপর স্কোয়ার, দুটোর অনুপাত করতে বলছে। এই যে একটার আরেকটা দিয়ে ভাগ দিয়ে লিখছি, পাই পাই কেটে দিছি, R1 এটার উপর স্কোয়ার, R2 তার উপর স্কোয়ার, একবারে হোল স্কোয়ার দিয়ে লিখছি। এটার মান এই যে জানতাম বসাইছি, উপরে হোল স্কোয়ার ছিল দিছি। তো ফাইনাল অ্যান্সার কত? 25:68। বুঝাইতে কি পারছি? 5 নাম্বার কমপ্লিট হইলো। 6 নাম্বারটা কি দিয়ে দিছে? পরিসীমা দিয়ে দিছে, অনুপাত দিয়ে দিছে, ক্ষেত্রফল জানতে চেয়েছে। ক্ষেত্রফল জানতে চেয়েছে। দেখি এটা মোটামুটি ভালো একটা অঙ্ক। ত্রিভুজের কি জানি আমি? পরিসীমা জানি। ত্রিভুজ দেখতে কেমন হয় সবাই আমরা জানি নাকি? তো এটা ধরো আমাদের একটা ত্রিভুজ, ধরে নিলাম এটা আমাদের একটা ত্রিভুজ, যেটার 3টা বাহুর মাপ দিয়ে দিয়েছে 5, 12, 13। ধরলাম এটা 5, এটা 12, এটা কত দিয়ে দিলাম? 13। ঠিক আছে, মান জানি, এই জন্য x ধরে নিব। এদের মানে এই 3টা বাহুর যোগফলের মান আমরা কত জানি? 30 সেন্টিমিটার। আমাদের কাছে ত্রিভুজটার ক্ষেত্রফল মানে পুরা এরিয়ার মাপ জানতে চেয়েছে। প্রশ্নটা বুঝছি? 6 নম্বরের জন্য প্রথম কাজে আমরা করতে পারি, এইখানে যেহেতু আমাদের কীগুলি দিয়েছে? বাহুর অনুপাত দিয়েছে, আমরা বাহুগুলি ধরে নিতে পারি। ধরি ত্রিভুজের বাহু, ত্রিভুজের বাহু 3টি, বাহু 3টি হচ্ছে, একটা ধরলাম 5x, একটা ধরলাম 12x, এবং আরেকটা ধরে নিলাম 12x, এবং আরেকটা ধরলাম 13x। তো প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রশ্ন মতে পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল। তো আমি যদি 5x প্লাসের 12x এবং 13x যোগ করি, তাহলে অবশ্যই তারা পরিসীমার সমান হইব। মানে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, 3 বাহুর যোগফলই হইতেছে পরিসীমার সমান। আর পরিসীমার মানটা কত? পরিসীমার মান দেওয়া আছে 30। তো এই তিনজনের যোগফল কত পাইছি আমি? 30 পাইছি। এখন যদি হিসাব করি, এখানে যদি যোগ করি কত হইব? এখানে যোগ করলাম 25, এখানে হইল আমাদের কত? 30। তো এক্স এর মান মূলত কত জানলাম? 30টা 30 দিয়ে ভাগ করলে কত হইব? একই হইব নাকি? তো এই জন্য স্পষ্টভাবে বলা যায় 3টা বাহু কী কী? বাহুগুলি হচ্ছে, বাহু 3টি হচ্ছে এক্সের সাথে, 5-এর সাথে এক্স আছে, এক্সের মান 1, তাহলে 5ই হইল। 12-এর সাথে এক্স আছে, এক্সের মান 1, 12কে 12ই হইল, এবং এটা হয়ে গেল 13। এবার একটা বিষয় খেয়াল করো তো, আমি 3টা বাহুর মান জানছি। যদি আমি পিথাগোরাসের কথা একটু চিন্তা করি, পিথাগোরাস আমাদের কি শিখাই গেছে? অতিভুজের স্কোয়ার হইব বাকি 2 বাহুর স্কোয়ারের যোগফল। একটু ভালো মতো খেয়াল যদি করি, কিন্তু 13-এর স্কোয়ার কত? 169 নাকি? 5-এর স্কোয়ার কত? 25। 12-এর স্কোয়ার কত? 144। যোগ করলে 169ই হইতেছে না? তো বোঝা গেল আমাদের এগুলো পিথাগোরাসের সূত্র মানছে। তো 13 স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার, 12 স্কোয়ার, এরা কেমন? সমান। সুতরাং ত্রিভুজটা কেমন? আমাদের কাছে কি জানতে চেয়েছে? ত্রিভুজটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। ত্রিভুজের ক্ষেত্রফল কি বের করছি? আচ্ছা, বের না করি, মাত্র আমরা জানলাম এটা সমকোণী ত্রিভুজ। সুতরাং ইহা একটি সমকোণী ত্রিভুজ, ইহা একটি সমকোণী ত্রিভুজ। এবার বলো তো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বা আরও সহজ ভাষায় যদি বলি, আমাদের ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হইতেছে অতিভুজ। এটা ছাড়া বাকি দুটো বাহু হইতো, একটা ভূমি হইব আর একটা আমাদের লম্ব হইব। এখানে আমরা ফিক্সড জানি না কে আসলে আমাদের লম্ব, কে আমাদের ভূমি, কিন্তু আমরা এইটুক জানি, এই দুজনের গুণফলই হইব, হাফ ইন্টু এই দুজনের গুণফল। তো ক্ষেত্রফলের বেলায় আমি কি লিখতে পারি? সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ক্ষুদ্রতম বাহু দ্বয়ের গুণফল। বুঝছি তো কি করছি? আমি জানি এই দুইটা বাহু, একটা লম্ব হইব আর একটা ভূমি হইব, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই জন্য এইভাবে লিখে দিছি, মানে অতিভুজের প্রয়োজন নেই, বাকি দুটো বাহুর গুণ করলেই হইব। তো একটা 12, ক্ষুদ্রতম একটা বাহুর মান 5, আর একটার মান হইতেছে কত? 12। 2 দিয়ে এটাতে কাটলাম, 6 বার গেল, 5 6 কত হইল? 30 বর্গ মিটার। এটা ডিটেলিংয়ে বুঝাই দিলাম। এটা যদি তুমি বুঝে থাকো, তুমি দেখো তো এই যে 7 নাম্বারটা পারবা কিনা। এই যে 7 নাম্বারটা, আগে এটা আরেক দফা বুঝাই নেই, তারপর হয়তো 7 করতে তোমার একটু ইজি লাগবো। আমরা বাহু 3টা জানি, এই যে একটা তথ্য দিয়েছে 5x 12 13। যেহেতু আমরা জানি অনুপাত মান হিসেবে তাদের সাথে কিছু একটা গুণ হইব, তো আমরা ধরে নিলাম তাদের সাথে x গুণ হয়েছে। একটা বাহুর মান 5x, একটা বাহুর মান 12x, আর একটার মান 13x। তাদের পরিসীমা দিয়েছে, পরিসীমা মানে 3টা বাহুর যোগফল। তো এই 3জনের যোগ করছি, মান 30 পেয়েছি তাদের তথ্য মতে। যোগ করে এখানেও 30 হইল, 30 দ্বারা 30টা ভাগ করছি, x এর মান 1, তাহলে বুঝাই যে আমার এটা হচ্ছে 5,
এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13। কিন্তু দেখা গেল এগুলো তো আমাদের পিথাগোরাস মানে অতিভুজটার স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান। তো বোঝা গেল এটা সমকোণী ত্রিভুজ। আমাদের কাছে সমকোণী জানতে চাই না, আমাদের কাছে জানতে চাই ত্রিভুজটার ক্ষেত্রফল। কি জানতে চাইছে? ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সমকোণী ত্রিভুজের খেলায়। আর আমাদের সমকোণী ত্রিভুজের ছোট দুটো বাহুই হইতেছে ভূমি আর অতিভুজ, ভূমি আর লম্বে, ভূমি আর কি লম্ব। এখান থেকে অতিভুজ ছাড়া বাকি দুটো বাহুরে গুণ করলেই হয়েছে, মানে 5 আর 12। তো এই জন্য এইভাবে লিখছি হাফ ইন্টু ক্ষুদ্রতম বাহুর গুণফল, বাহুদের গুণফল। হাফ লিখছি, 5 লিখছি, 12 লিখছি, কাটাকাটি করছি, ফাইনালি 30 পেয়েছি। এবার পরেরটা যেটা তোমারে আমি করতে দিতে পারি, এখন একটা ত্রিভুজের পরিসীমা দিয়েছি, ঠিক আছে, আর আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য দিয়ে দিছে। এই যে অনুপাত দেখো তো এর সাথে মিলছে কিনা। এই যে পরিসীমা দেওয়া ছিল, এই যে বাহুগুলির অনুপাত দেওয়া ছিল, দেখাইতে বলছে ত্রিভুজটা সমকোণী। আমি তো এইভাবেই দেখাইছি, সমকোণী আগে দেখাই নিয়েছি না, তারপর না ক্ষেত্রফল। তো জাস্ট এই যে এইটুক দেখাইতে পারলে তোমার 7 নম্বরে কিন্তু কমপ্লিট। তো এটা আমি তোমারই কাজ দিতেছি, একটু হোমওয়ার্ক যদি করো তাহলে বোঝা যাবে বিষয়টা আরও বুঝতেছো কিনা। ঠিক আছে, শুধু দেখা যাওয়ার তো একটু খাতায় করা ভালো। তো এই কাজটা একটু তুমি খাতায় করো, পারলা কিনা কমেন্ট সেকশনে জানাও। যদি না পারো জানাইও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, স্ক্রিনে হয়তো পেয়ে যেতে পারো, বা আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওইখানে যদি নক করো, যদি না পারো কেউ, ওই ক্ষেত্রে আমি এটার অ্যান্সার ওইখানে তোমার দিয়ে দিব। ঠিক আছে, এবার পরেরটার দিকে তাকাই। এখানে কি দিয়ে দিচ্ছে 8 নম্বরে, কোনো বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে। প্রশ্নটা পড়ি, কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাইলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? শতকরার হিসাবে এসে পড়ছে, অনুপাতের কাজ একটু কম, শতকরার কাজ বেশি। তো দেখি কি করা যেতে পারে। কোনো বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য 10%, তাহলে বর্গের একটা বাহু আগে ধরে নিই। ধরি বর্গের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত ধরলাম? এ ধরে নিলাম। তাইলে বর্গের ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, মানে এর উপর স্কোয়ার এসে পড়বো, আর একক দিয়ে দিলাম আমরা বর্গ একক। ক্ষেত্রফল থাকলে বর্গ লেখা লাগে, এই জন্য এভাবে লিখছি। এবার ঘটনাটা হয়েছে, আমাদের কিন্তু বর্গের বাহুটা কয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 10%। মানে যে অবস্থানে ছিল এটার 10% বাইরে গেছে। এটা যতটুকু পজিশনে ছিল, মানে এটা যতটুকু পজিশনে ছিল তার থেকে এটা 10% বাড়ছে। কত পার্সেন্ট? 10%। ধরো এটা হইতেছে 100 সেন্টিমিটার, ধরে নিলাম, ধরে নাও এটা হচ্ছে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। এখন এটার মানে 100-এর যদি 10% বৃদ্ধি পায়, এটা মূলত আরও 10% বাইরে যাব, মানে এটা 110 হয়ে যাব। বুঝছি? তো এই নিয়মে আমরা নতুন যে বর্গক্ষেত্র যেটা বৃদ্ধি পেয়েছে এটার বাহুর দৈর্ঘ্য বের করি। তো লিখতেছি 10% বৃদ্ধিতে বর্গের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য। আমরা কি করতেছি? 10% বৃদ্ধিতে বর্গের বাহুর দৈর্ঘ্যটা কত এটা জানতেছি, কতটুকু বৃদ্ধি পাবে এটা না, কিন্তু আমি মূলত একবারে পুরো জিনিসটা বের করতেছি। মানে এটা তো আসেই, এটার সাথে এটার কয় পার্সেন্ট বৃদ্ধি পাবো? 10%। তো লেখাটা তুমি এইভাবে লিখবা, এ প্লাসের এর 10%। দেখো তো বিষয়টা বুঝছো কিনা। এটা হচ্ছে শুধুমাত্র বৃদ্ধিটুক, এই যে এর 10%, এটা মাত্র হচ্ছে যে বৃদ্ধিটুক, যেটুক বেড়ে গেছে, যেটুক কি হয়েছে? বাড়ছে। ধরো এই যে এরকমই, এটার এই যে এইটুকু অংশ কি বৃদ্ধি পেয়েছে? যে এইটুকু অংশ বৃদ্ধি পেয়েছে, এটার মানটা হইতেছে এই যেটা এর 10%। কিন্তু আমি তো পুরোটা চাইতেছি, তাহলে আমার এই পুরোটা নিতে হইব, মানে একদম পুরোটা। বুঝতে পারছি? এই জন্য এইভাবে লিখছি। এখন এটার হিসাব যদি করি, এটার হিসাব খুব বেশি হইব। এ প্লাসের এটা আমাদের এর 10%। 10% মানে কি? এর জন্য তুমি গুণ চিহ্ন দিয়ে দাও, কোনো ঝামেলা নাই। পার্সেন্ট মানে হচ্ছে 100, উপরে দিয়ে দাও তুমি কত? 10। তো এখানে মানটা পাওয়া যাবে এ প্লাস এটার ভাগ করলে পাওয়া যাবে 0.1। কত পাওয়া যাবে? 0.1 পাওয়া যাবে। সাথে একটা এ আছে, তো এটার কমন নিয়ে নিলাম। এখানে পাওয়া গেল 1, এখানে পাওয়া গেল 0.1। তো ফাইনালি হিসাব 1.1 এ। তুমি এই যে এভাবে লিখে দিতে পারো। বুঝতে পারছি? তুমি চাইলে এইভাবে জিনিসটা এই যে লিখে দিতে পারো, মানে একবারে ক্যালকুলেটারে হিসাব দিলেও এসে পড়বো। তো আমি একটু ভাঙকে দেখাই দিলাম। এটা হইতেছে আমাদের 10% বৃদ্ধিতে এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য যেহেতু জানা আছে, তাহলে আমি ক্ষেত্রফলটা তো বের করতে পারি। তো সুতরাং 10% বৃদ্ধিতে বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল এটার স্কোয়ার হয়ে যাব। তো 1 এ তারে যদি একটা স্কোয়ার করি কি বের হইব? মূলত একটু ক্যালকুলেটারের হেল্প নেই। যদি আমি 1.1 এ স্কোয়ার করি, রেজাল্টটা বের হইব আমাদের 1.21 এ স্কোয়ার।
সাথে স্কোয়ার ব্রেকেট দেওয়ার প্রয়োজন নেই, শুধু এর উপর স্কোয়ার দিয়ে দিলাম। এই যে এটুকু বড় করছে 1.21 বের হয়েছে আর এর মতো স্কোয়ার। এটা আমাদের নতুন মানে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলটা। প্রথম ক্ষেত্রফলটা ছিল যে এটা হচ্ছে এ স্কোয়ার, আর নতুন বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলটা হচ্ছে এটা থেকে একটু বড়, যেটার মান পাইছি আমরা কত 1.21 স্কোয়ার 21 স্কোয়ার। এখন কতটুকু বৃদ্ধি পাইছে, ওটা আমাদের কিসে বের করতে বলছে, শতকরা। কই জানি এই যে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, শতকরা হিসাব কি পার্সেন্টের হিসাব না। তো প্রথমে এই ক্ষেত্রফল বৃদ্ধিটা লিখি, কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইল, ক্ষেত্রফল বৃদ্ধি এটা বড়টা, তো 1.21 এ স্কোয়ার, তার থেকে বিয়োগ হইতেছে এ স্কোয়ার। তো বিয়োগ যদি করি এটা মূলত হচ্ছে 1.21, এটা শুধু একটা 1, তো বিয়োগ করলে শুধু 0.21 থাকে, এ স্কোয়ারের মতো স্কোয়ার। এই যে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি, আর এটার শতকরা জানতেছে, এটার কি জানতে চেয়েছে, শতকরা মানে 100-র হিসাব। তো এখানে দেখো তারা যেভাবে লেখছে ওইভাবে লিখি, ত্রিভুজটার ক্ষেত্রফল কই গেল। তো আমাদের এবার শতকরা ক্ষেত্রফল বৃদ্ধিটা কিভাবে বের হইব, এটা তো শুধুমাত্র ক্ষেত্রফল বৃদ্ধি। শতকরা বৃদ্ধির জন্য আমাদের যেই কাজটা করা লাগে, মূলত আমাদের এই যে এটা কি পুরাতন ক্ষেত্রফলটা ছিল না, এটার ভিত্তিতে বৃদ্ধি পাইছে কতটুক 0.21 এ স্কোয়ার, এটা বৃদ্ধি পাইছে। তাইলে একের জন্য কেমন হইব, অবশ্যই এটা 0.21 এ স্কোয়ার উপরে, আর এটা কইসে পড়বো নিচে। আর 100-এর জন্য কত, 100-এর জন্য এটা একটু বেশি, তো 0.21 এ স্কোয়ার, তার সাথে 100 গুণ করে দিলাম, আর নিচে হয়েছে স্কোয়ার। মানে এটা হচ্ছে মূলত প্রক্রিয়া, কিন্তু এত বড় করে লেখার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি জাস্ট কি লিখবা, তুমি লিখবা শতকরা বৃদ্ধি। সুতরাং ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, যার ভিত্তিতে এটা বৃদ্ধি পাইছে, মানে এইটুক বৃদ্ধি পাইছে, ওটা তুমি লিখবা নিচে এ স্কোয়ার। আগের ক্ষেত্রফল এটা ছিল, এটার ভিত্তিতে এইটুক বৃদ্ধি পাইছে। এখন এটা তুমি পার্সেন্ট করতে চাও, তাহলে সাথে একটা 100 গুণ করে একটা পার্সেন্ট চিহ্ন দিয়ে দাও, হিসাব শেষ। এটাকে এটা দিল, আর 100-র সাথে গুণ করলে অবশ্যই 21 হইব, তো 21%। ব্যাস, কাজ কমপ্লিট। বুঝতে পারছি, ঘাবড়েও না, আমাদের পরেরগুলো কিন্তু আরও ইজি আসতেছে। এইখানে এই যে বাংলা টাইপের কিছু জটিলতা আছে, একটু বড় ছোট আছে, মাঝে মধ্যে এরকম বড়গুলি দিয়ে দেয়, মাঝে মধ্যেই দেয়, তো এই জন্য এগুলো একটু করাই নিতেছি। এরপর আমাদের ইজি অঙ্ক আসতেছে, খুব সুন্দরভাবে সমাধান হইব, জাস্ট ধৈর্য নিয়ে দেখো। আরও কয়েকটা টাইপ আছে, ওগুলোর দিকে আগাই। 9 নম্বরের দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিছে 5:7। আমাদের এই দুটো সংখ্যার আবার গসাগু দিয়ে দিছে, জানতে চেয়েছে লসাগু। সংখ্যা দুটো কত আমরা জানি না, কিন্তু অনুপাত জানি, তো সংখ্যা দুটো একটু ধরে নেই। 9 নম্বর, ধরি সংখ্যা দুইটি, তো একটার সাথে যেহেতু 5 আছে, তো এটার নাম লিখে দিলাম 5x, আর একটার সাথে 7 আছে, তো লিখে দিলাম 7x। এখন 5 আর 7-এর গসাগু কত, যেহেতু আমরা এখানে গসাগুয়ের মানটা জানি, তো এটা আমরা একটু ইউজ দিতে চেয়েছি। এখন তুমি বলো 5 আর 7-এর মধ্যে 1 ছাড়া কোনো গুণনীয়ক কি আছে, মানে 5-এরও ভাগ যায় 7-এরও ভাগ যায়, এমন কোনো সংখ্যা কি আছে, নাই। তাহলে এইখানে আমাদের 5 এবং 7-এর গুণনীয়ক হইতেছে 1, আর দুজনের মধ্যে একটা x দেখছি, যেটা আমরা মূলত আমরা নিজেরাই ধরছি, তাহলে বলতে পারি এইখানের গসাগু হইতেছে শুধু x। তো লিখতেছি, সুতরাং সংখ্যা দুইটির গসাগু কত হইব, শুধু একটা x। এখন গসাগু x জানছি, এটা আমরা মূলত এই যে এইখান থেকে বের করছি, কিন্তু তার আবার মান দিয়ে দিচ্ছেন, সংখ্যা দুটোর গসাগু হইতেছে 4, তো লিখতেই পারি সুতরাং, বা প্রশ্ন মতে যেটাই লেখো, প্রশ্ন মতে x এর মান হইতেছে 4। আমাদের কাছে জানতে চেয়েছে কি, আমাদের কাছে লসাগু জানতে চেয়েছে। এবার তুমি 5 আর 7-এর যদি লসাগু করো, ওই একই ঘটনা, যদি তাদের মধ্যে কোনো কমন গুণনীয়ক থাকতো, ওইভাবে আমি ইউক্লিডীয় পদ্ধতি ব্যবহার, মানে যে এইভাবে আইকা যেটা আমরা করি মূলত, ওইভাবে আমি লসাগুটা বের করতাম। যেহেতু এদের মধ্যে কমন কিছু নাই, তাহলে এর জন্য গুণফলটাই হবো লসাগু। তো আমরা কি করতে পারি, এর জন্য গুণ করতেছি, লিখতেছি সংখ্যা দুইটির লসাগু কত হইল, 5 7 35, সাথে আছে একটা x, এখানে 35 ঠিকঠাক লিখলাম। আমরা x এর মান কত জানছি, 4, একটু গুণ করি, 4 5 20 শূন্য, হাতে রইল 2, 3 4 12, আর 2 কত হইল 14, তাহলে আমাদের অ্যান্সার 140। 9 নম্বরে সংখ্যা দুটোর অনুপাত দিয়ে দিছে, গসাগুর মানটা আমরা জানি, তার হেল্প নিয়ে আমরা লসাগু বের করছি, লসাগু কত বের হয়েছে 140। তুমি যদি এই যে 10 নাম্বারটা বুঝে থাকো, 9 নাম্বারটা বুঝে থাকো, 10 নাম্বার তুমি খুব ইজিলি সমাধান করতে পারবা। বলতে পারো এটারই উল্টা ফরম্যাট হইতেছে আমাদের কত, এই 10 নাম্বারটা। দেখো একই রকম, দুইটা সংখ্যার অনুপাত দিয়ে দিছে, আগের বার গসাগু দিয়েছিল, এবার কি দিয়েছে লসাগু।
গতবার আমাদের কাছে লসাগু জানতে চেয়েছে, এবার আমাদের কাছে গসাগু জানতে চেয়েছে। তো প্রক্রিয়া আগের মতোই ধরি, মানে বলতে পারো যে এইখানে যা করছি তাই, এখান থেকে 10 শুরু করতেছি, ধরো এই যে এইভাবেই ধরে নিছি, এইটুক হুবহু সেম। তারপরে সরি এইটুক না, এই যে এইটুক সেম, সংখ্যা দুইটা, একটা 5x আর একটা কত 7x। এখন আমি কি চাইতেছি, সংখ্যা দুটার লসাগুটাকে বের করতে চাইতেছি। তো লিখতেছি সংখ্যা দুইটার লসাগু। সংখ্যা, একটা সংখ্যা হয়েছে আমাদের 5x এবং আরেকটা হইতেছে আমাদের কত 7x। এই দুটোর কি বের করতেছি, লসাগু। সংখ্যা দুইটির লসাগু কত জানছিলাম, লসাগু 35, তো এখানে 35ই হইব, বুঝছি। এবার শর্ত মতে বা প্রশ্ন মতে আমাদের কিন্তু এই লসাগু যে তার মানই দিয়ে দিছে। এখানে মান কত দিয়ে দিছে, মান দিয়ে দিছে 280। আমরা এক্সের মান খুঁজতেছি, 35 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব, ভাগ হয়ে যাব। তো 35 দ্বারা যদি আমি 280 একটু ভাগ করি, রেজাল্টটা কত আসবো, 280 ভাগ 35, 8। তাহলে এক্সের মান পাওয়া গেল 8। আমাদের কাছে কি জানতে চেয়েছিল, আমাদের কাছে গসাগু জানতে চেয়েছে। যেহেতু আমাদের 5x এবং 7x এর ভিতরে কমন কোনো গুণনীয়ক নাই, তাইলে এখানে গসাগু হইব 1, সাথে যেহেতু এখানে x আর x আছে, তাহলে বোঝা যায় অবশ্যই গসাগু x। তো লিখে দিতেছি নির্ণেয় গসাগু x, আর যেটার মান হইতেছে কত 8, গসাগু x 8। অ্যান্সার শেষ, বুঝতে পারছি তো। এবার অন্য যেই কোনো সংখ্যা থাক, যেইভাবে থাক, প্রক্রিয়া কিন্তু এটা। এখন এখানে কাজটা এরকম না থেকে আরেকটু অন্যরকম হইতে পারে। যেমন তোমাদের কাছে যদি একটু খেয়াল করি, আমাদের এইখানে যেমন লসাগু আর গসাগু চাইছে, তোমার কাছে কিন্তু সংখ্যা দুটো জানতে চেতে পারে। যেমন আমি এইখানের কথাটাই যদি বলি, এইখানে আমরা কিন্তু ফাইনালি লসাগুর মানটা বের করছি, এর আগে আমরা কিন্তু এক্সের মানটা উদ্ধার করছি। এক্সের মান যেহেতু আমি জানি, এইখানে এসে যদি আমি মানটা বসাই দিই যে এক্সের মান কত 4, তাহলে এই সংখ্যাটা পাওয়া গেল 20। আর এইখানে এসে যদি বসাই দিই 7, এক্সের মান জানছি আমরা 4, 4 7 কত 28। খুব ইজিলি বের করা সম্ভব, বোঝা গেছে বিষয়। এক্সের মান জানা গেলে সংখ্যা দুটো বের করা যাব, আর সংখ্যা দুটো বের করা গেলে তাদের সমষ্টিও বের করা যাব, তাদের অন্তরও বের করা যাব। এইরকম টুকটাক, মানে এটা হচ্ছে আমাদের বেসিক, এটা হচ্ছে মূল কনসেপ্ট। এটার ভিত্তিতে এর থেকে তোমার কাছে অন্তর জানতে চেতে পারে, বৃহত্তম সংখ্যা জানতে চেতে পারে, ক্ষুদ্রতম সংখ্যা জানতে চেতে পারে, ঠিক আছে। একটু মাথা কাটে এগুলোর অ্যান্সার তুমি ইজিলি দিতে পারবা। পরেরটার দিকে তাকাই, এখানে আমাদের 11 নম্বরে কি বলা হয়েছে দেখো, এইটাতে বলা হয়েছে কোনো মিশ্রণে, এই যে মূলত আমরা অনুপাতের অঙ্ক এখান থেকে একটু ইউজ করতেছি, এটা ঠিক আছে। এটা আমরা ওই রকমভাবে অনুপাতের কিছু ইউজ করি নাই, অনুপাত শুরু করতেছি 11 নম্বর থেকে। তাও বাংলা কথার যে অনুপাতগুলি আছে, সমীকরণ অনুপাত শুরু হইব মূলত আমাদের বলতে পারি যে 14 নম্বরের পর থেকে। 11 নম্বর কি দেওয়া আছে, একটা মিশ্রণ দিয়ে দিছে পানি ও সিরাপের, ধরো শরবত তৈরি করছে, ঠিক আছে। ওই জায়গায় আমাদের পানি যদি 3 লিটার নিই, ধরো বোঝানোর খাতিরে বুঝাইতেছি, পানি যদি 3 লিটার নেই, আমি শরবত তৈরির জন্য যে সিরাপ নিতেছি এটা নিয়েছি আমি 2। এখন আমাদের কাছে শতকরা কত ভাগ পানি আছে এটা জানতে চেয়েছে। তো এর জন্য প্রথমে তুমি এই অনুপাতটা তুলবা, দেওয়া আছে কি কি দেওয়া আছে আমাদের কাছে, এখানে দেওয়া আছে পানি ও সিরাপের অনুপাত, অনুপাত কত দেওয়া 3:2। অনুপাতের রাশিগুলোর যদি একটু যোগফল বের করি, তো লিখতেছি অনুপাতের রাশিগুলির যোগফল কত হইব 3 + 2, অবশ্যই 5 পাওয়া যাব। এখন কত হইতেছে আমাদের মোট যে অনুপাতটা বা যে শরবতটা তৈরি হয়েছে আমাদের সিরাপ এবং পানির হেল্প নেওয়া, শরবতটার মান হইতেছে 5। ওইখানে যদি আমি পানির তুলনা করি 5/3 হইব, যদি আমি সিরাপের তুলনা করি 5/2 হইব। আমাদের কাছে জানতে চেয়েছে কারটা, আমাদের কাছে জানতে শতকরা কত ভাগ পানি আছে, তো বের করতেছি পানির শতকরা পরিমাণ, নিচে লিখবা মোট কত 5। তুমি কারটা বের করছো পানি কোনটা, পানি অবশ্যই আমাদের প্রথমটা 3। আর যেহেতু আমরা শতকরা বের করতে চাইছি, শতকরা আনার জন্য তুমি এটার সাথে জাস্ট একটা 100 গুণ করবা, সাথে একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবা, কাজ এইটুকুই। মূলত কথা কি, নিচে আমি মোট অংশ লিখছি, আর উপর তুমি যেটা চাইতেছো মানে তোমার কাঙ্ক্ষিত যে জিনিসটা
প্রতিবার আমাদের অনুপাতের সব অঙ্কগুলি এইভাবে কাজ করব, ঠিক আছে। এখন যদি একটু হিসাব করি, এটাতে চাইলে আমি এটাতে কাটতে পারি, কয়বার যায়, 20 বার যায়। 20 দিয়ে যদি গুণ করি কত হইব, 60%। শেষ কিন্তু এই যে এইটুকি। আবার যদি আমাদের কাছে সিরাপেরটা জানতে চাইতো, আমি এখানে 3 না দিয়ে কত দিতাম, 2 দিতাম, তাহলে এটা 40% বের হইতো। সহজ কাজ। পরেরটা 12 নাম্বার, এটাতে কি বলছে, অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীদের অনুপাত এত হলে অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর শতকরা কত ভাগ, মোট শিক্ষার্থীর কত ভাগ। এখন দেখো তো এই দুটার মধ্যে তুমি কি কোনো মিল পাও? দুই ঘটনা লাগছে, একটা পানি আর সিরাপ দিয়ে বুঝাইছে, কিন্তু এর পরেরটাতে আমাদের অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থী দ্বারা বুঝাইছে। আমাদের এইখানে এই ধরনটা ভিন্ন, কিন্তু আমাদের প্রক্রিয়াটা সেম টু সেম। এইখানে আমাদের শরবতের পরিমাণ ছিল কত, 5। এইখানে যদি আমি উপস্থিত আর অনুপস্থিত শিক্ষার্থীর কথা চিন্তা করি, অনুপস্থিতি 1 জন, ওই অনুপাতে আমাদের উপস্থিত আছে 9 জন, তাহলে মোট শিক্ষার্থী কিন্তু 10 জন। যদি ওইভাবে অনুপাতের হিসাব করি, তো এটা তুমি যেই স্টাইলে যেইভাবে সমাধান করছো, এটা হুবহু ওই স্টাইলে। কী লিখবো, প্রথমেই আমাদের উপস্থিত এবং অনুপস্থিত শিক্ষার্থীর অনুপাত, তো লিখতেছি অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাতটা কত দেওয়া, 1:9। তাহলে আমাদের অনুপাতের রাশিগুলোর যোগফল বের করি। একইভাবে অনুপাতের রাশিগুলোর যোগফল 1 + 9, তাহলে কত হইল, 10। এখন তুমি কারটা বের করতে চাও, তুমি বের করতে চাইতেছো এইখানে তথ্য মতে অনুপস্থিত শিক্ষার্থীর, তো লিখতেছি অনুপস্থিত শিক্ষার্থীর শতকরা পরিমাণ। ঘটনাটা আগের মতোই, মোটের তুমি কই দিবা, নিচে। তুমি যেটা বের করছো ওইটার দিবা কই, উপরে। অনুপস্থিতি কয়জন, 1। এটার সাথে তুমি গুণ করবা 100, সাথে একটা পার্সেন্ট চিহ্ন দিয়ে দেবা, কাজ কিন্তু শেষ। এদের কাছে 10 পাওয়া যাব, কত, 10%। 10% শিক্ষার্থী উপস্থিত ছিল না। যদি শতকরা হিসাব করি, 10% শিক্ষার্থী, মানে 100 জনের মধ্যে 10 জন অনুপস্থিত ছিল। উপস্থিতিটা হিসাব করতে চাইলে উপরে 9 দিয়ে দিতা, হিসাব করতা, একই রেজাল্ট বের হইতো, মানে বলতে পারি মানে একই প্রক্রিয়ার রেজাল্ট বের হইতো, যেটা 90 বের হইতো। তারপরে 13 নম্বরে এইখানে 3টা অনুপাত দিয়ে দিছে। এখন 2টা থাক 3টা থাক, প্রক্রিয়া মানে বেস যদি তুমি জানতে পারো, 5টা দিলেই সমস্যা কি। দেখি তুমি বেস কতটুকু বুঝলাম। এখন দেখো এখানটাতে একটা ইনিংসে সোহেল, রুবেল, ইমনের রানের অনুপাত এত দেওয়া। মোট রান যদি 171 হয়, সোহেল খেলায় রুবেলের রান কত, প্রক্রিয়াটা কিন্তু সেম। এইটা প্রক্রিয়াটা পুরো সেম। তো এটার জন্য কি করবা, প্রথমে তাদের রানের অনুপাত লিখবা। তো এখানে আমরা 13 নম্বর জন্য লিখতেছি রানের অনুপাতটা কত দেওয়া আছে, 4:6:9। অনুপাতের রাশিগুলির যোগফল 4 + 6 + 9 কত হইল, 10, 19 হয়েছে। এখন আমরা কার রান জানতে চাইতেছি, আমরা রান জানতে চাইতেছি রুবেলের। তো লিখতেছি রুবেলের রান। ঘটনাটা হইতেছে আমরা উপরের যে দুটো করছি ওগুলো কিন্তু শতকরাই জানতে চেয়েছে, মানে 100তে কত। আর এখানে কিন্তু 100 বলে না, এখানে তারা ফিক্সড রান দিয়ে দিছে যে মোট রান হয়েছিল কত, 171। তো প্রক্রিয়াটা হইব এইরকম। নিচে তুমি ওই যে মোট যেটা ওইটারই লিখবা, উপরে লিখবা তুমি কারটা জানতেছো, রুবেলেরটা কোনটা, যে লাস্টেরটা, আর তার সাথে তুমি দিয়ে দিবা এই 171। বুঝতে কি পারছি? মূলত ঘটনাটা আমরা আসলে এইভাবেই বলি, রানটা হইতেছে 171-এর 19 ভাগের 9 ভাগ, এইভাবে লিখি। এখন আমাদের এর কাজ দেওয়া যে কথা, গুণের কাজ সেম টু সেম একই কাজ করে, এজন্য আমরা ডাইরেক্ট যদি গুণ আকারে লিখে দিই তাও কোনো প্রবলেম নাই। বুঝতে পারছি বিষয়? এখন এর জন্য একটু ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু অ্যান্সারটা বের হয়ে যায়। আমাদের 171 তার সাথে গুণ আছে 9, এটা যদি ভাগ করি আমি নিচের 19 দ্বারা, তাহলে রেজাল্ট বের হয় 81। কত বের হয় রেজাল্ট, 81। তাহলে বলতেই পারি আমাদের রুবেলের রান কত, 81 রান। বিষয় বুঝতে পারছি? এইভাবে তুমি যেমন রুবেলেরটা বের করতে পারো, উপরে 6 দিলে কারটা, ইমনেরটা বের হইব
ভুল করলাম, হ্যাঁ ভুল করছি, রুবেলেরটা 6 ছিল, রুবেলেরটা 6 ছিল, আমি 9 লিখছি, রুবেলেরটা কত 6। তো হিসাবটা একটু ঠিক করি। এখানে আছে আমাদের 6 গুণ 171, এটার ভাগ দিতে হবে আমাদের 19 ধারা। তো রুবেল রান করছে 54 রান। সেমভাবে 9টা হইতেছে কার, 9টা হইতেছে আমাদের ইমনের রান। মানে এই অনুপাতের স্টাইলটা হচ্ছে এমন, প্রথমটার জন্য দ্বিতীয়টা তৃতীয়টার। এভাবে আমি সোহেলেরটা বের করতে পারি, রুবেলটা বের করতে পারি, ইমনের মানে যারে মন চায় তারে বের করতে পারি। এবার অনুপাত 3টার থাক, 5টার থাক বা আরও বেশি থাক, বুঝছি। তারপরে 14 নাম্বার দিকে তাকাই। মোটামুটি এখন আমাদের বাংলা কথার অঙ্কগুলি মোটামুটি শেষ, এর মধ্য থেকে ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবা, ঘাবড়ানোর কিছু নাই। এগুলোই হয়তো চেহারা একটু পরিবর্তন হইব। এখানে প্রথমে আমি শরবত নিয়ে করলাম, তারপরে আমাদের শিক্ষার্থী এসে বললো, এরপর রানা এসে বললো। তোমার বেলাতে হয়তো অন্য কিছু দিব, কিন্তু প্রক্রিয়াটা সেম, শুধু এইটুকের দিকে খেয়াল করবা। এবার যদি আমরা একটু সমীকরণ টাইপের অঙ্কগুলি করি, এটা দেওয়া আছে, এটার মান জানতে চেয়েছে, খুবই ইজি অঙ্ক, কিন্তু এই টাইপের অঙ্কগুলিও কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ। এটার মান দিয়ে দিছে 5:6। আমরা জানি অনুপাতের প্রথম রাশি বা পূর্ব রাশি থাকে উপরে, পরের রাশি থাকে কই নিচে। তো সেমভাবে 5 উপরে 6 নিচে। এখন খেয়াল করো, আমি যে এটার মান বের করছি ওইখানে আমাদের এক্সের সাথে কিন্তু 3 গুণ আছে। তো আমি উপরেও কী করলাম, একটা 3 গুণ করলাম। আর আমাদের ওয়াইয়ের সাথে কত আছে 5, তো আমি নিচে ওয়াইয়ের সাথে একটা 5 গুণ করলাম। আমাদের অঙ্কে 3 আর 5 ছিল না, আমি অতিরিক্ত গুণ করছি। তো এটা ব্যালেন্স করতে হইলে অবশ্যই এই পাশে যেহেতু গুণ করছি এই পাশেও গুণ করতে হইব। উপরে একটা 3 গুণ করছি, এখানেও উপরে 3 আনছি, নিচে এই পাশে আমি 5 গুণ করছি, এখানেও কত আনছি 5। বিষয়টাকে বুঝছি কী করছি, আমি এটা প্রথমে তুলছি। এখন আমার অ্যান্সার মিলাইতে বলছে যে এইরকম করে 3x:5 হয়, মানে এক্সের সাথে 3 আছে, তো এই জন্য আমি আমারই এক্সের সাথে 3 আনছি, ওয়াইয়ের সাথে 5 আনছে, আমি নিচের ওয়াইয়ের সাথে 5 আনছি। কিন্তু এক পাশে চাইলে তো আমি কিছু একটা গুণ করতে পারি না, অঙ্কে তো আমার আর এই ছাড় দেয় নাই যে যেমন সে গুণ করে অ্যান্সার মিলাই দাও। তো সেই খাতিরে এই পাশে যেহেতু আমি আনছি, আমার অবশ্যই এই পাশেও ওই জিনিসটাই আনতে হবে ব্যালেন্স করার জন্য। তো আমি উভয় পক্ষে এই যে 3/5 এই জিনিসটা গুণ করছি, তো লিখে দিলাম 3/5 ধারা গুণ করে। এটা তো হয়ে গেছে, এটা একটু কাটাকাটি করি, চাইলে আমি 5 ধারা 5-এ কাটতে পারি, 3 ধারা 6-এ কাটতে পারি, 2 হয়ে যায়। তো এখানে পাওয়া গেল 3x/y, আর এখানটাতে পাওয়া গেল উপরে 1 নিচে 2। তো ফাইনালি 3x:5y = 1:2। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। আমাদের 14 নাম্বার কিন্তু শেষ। 15 নাম্বারটা আমাদের খুবই পরিচিত একটা অঙ্ক, দেখো তো 15 নাম্বার পারবা কিনা। 15 নাম্বার আমাদের এই অধ্যায় করার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, মানে এই অধ্যায় ওই অঙ্কটা যদি আমি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাইলে কোনো ভুল হইব না। এটা ওই অঙ্কের একটা প্রথম পার্ট, ওই অঙ্কের একটা প্রথম পার্ট করলে হয়তো চিনা যাবা। 15 নাম্বার এইটুক আর এইটুক সমান বলে দিছে আমাদের, যে 10x⁻1 এবং a⁻1 + v⁻1 রাশি দুটো যদি সমান হয়ে থাকে, x এর মান কত জানতে চেয়েছে। তো যা দেওয়া আছে তা একটু তুলি, শর্ত মতে দেওয়া আছে, তো না আসলে হইব শর্ত মতে। শর্তটা কি দিয়ে দিছে, 10x⁻1 = a⁻1, a⁻1 প্লাস এর v⁻1। 10x⁻1 এটা মানে কি 1/x, a⁻1 এটার অর্থ কি, এটার অর্থ হইতেছে 1/a, এগুলো শিখছি নাকি। b এরটা 1/b, যেই কোনো কিছুর উপরে পাওয়ার যদি 1 থাকে মাইনাস দিয়ে, এটার মানে হচ্ছে 1/a। এবার ধরো যে এটার উপর পাওয়ার m থাকতো, তাহলে তুমি কি লিখতা 1/a⁻m। ধরো এটার উপর পাওয়ার 100 আছে, তাহলে তুমি কি লিখবা 1/a⁻100। মানে ঘটনা হচ্ছে মাইনাসটা আমাদের কি করে, জিনিসটা উল্টায় দেয়, মানে এটা উল্টা একটা জিনিস সে প্রকাশ করছে। তো এই মাইনাস জন্য তুমি 1/, লিখবা, তারপরে এই মাইনাসটা বাদে যেই জিনিসটা আছে তা এখানে তুলে দিবা, এইটুকুই নিয়ম, আর কিছু না। এখন এইখানটাতে এটা যেই কথা আমাদের 10x লেখা একই কথা, এখানে যদি একটু লসাও করি অবশ্যই এবি হইব। এর দ্বারা ভাগ করলে ভি থেকে যায়, ভি দ্বারা 1 গুণ করলে ভি, এটা দ্বারা এটার ভাগ করলে এ থাকে, এ দ্বারা 1 গুণ করলে এ। এবার একটু আর এবার ক্রস গুণন করলাম, এক্সের সাথে এটা গুণ হয়ে গেল, একটু সাজাই লিখে দিলাম a + এর বি। 10 এর সাথে এটা গুণ হইলো, 10ab হয়ে গেল। আমার দরকার এক্স এর মান, তারা তো আমার কাছে কী জানতে চেয়েছে, এক্স জানতে চেয়েছে না। তো a + b পাশে গুণ, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব, ভাগ হয়ে যাব। কই লিখবো, নিচে, শেষ। এক্স এর মান কি জানতে চেয়েছে, এক্স এর মানটাই মূলত জানতে চেয়েছে, আর এক্স এর মান আমরা এটা বের করছি। নিয়ম কি একদম সিম্পল না, ইনভার্স ছিল ভাঙ্গাইছি, এখানে একটা লসাও করছি, তারপরে আর গুণন বা ক্রস গুণনের হেল্প নিছি, এক্স এর মান বের হয়ে গেছে, কাজ কমপ্লিট। তারপরে আছে 16 নাম্বার, এইটুকের সমাধান করতে বলছে। আমরা বইতে এরকম করছি, বইয়ের এইগুলি আমাদের সংক্ষিপ্ত লেগে কিন্তু ভালো গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এগুলো সাধারণত দেখা যায় আমাদের ক নাম্বারেও দেয় না,
খগত তেমন দেয় না, তো সংক্ষিপ্তর জন্য এই টাইপগুলি গুরুত্বপূর্ণ। এখানে যদি তাকাই, এটার সমাধান করতে বলছে। সমাধান করার অর্থ হয়েছে এখান থেকে আমাদের এক্সের মানটা আসলে কত এটা উদ্ধার করতে বলছে। তো জিনিসটা একটু তুলি। এখানে দেওয়া আছে আমাদের 1 মাইনাসের হোল রুট 1 মাইনাসের এক্স 1 প্লাসের হোল রুট 1 মাইনাসের এক্স ইজ ইকুয়াল টু 1/3। এখানে দেখো, যদি তুমি দেখো উপরে আর নিচে সেম সেম জিনিস আছে, শুধু একটা এটার অনুবন্ধী, এই অনুবন্ধী কারে বলে, মানে একটা থেকে আরেকটা চিহ্ন আলাদা, একটা থেকে আরেকটা চিহ্ন কি আলাদা দেওয়া আছে। যেমন খেয়াল করো, এইখানে এখানে যা আছে এখানে এখানে তাই, শুধু এটা হচ্ছে আমাদের প্লাসের, উপরেটা কিসের, মাইনাসের। এমন থাকলেই তুমি যোজন বিয়োজন করবা। কি করবা? যোজন বিয়োজন। যোজন বিয়োজন কি, এটা আমরা কি বলে, আশা করি আর কি জানো যোজন বিয়োজন, তা আমি দেখাই দিতেছি। কিন্তু যোজন বিয়োজন করার আগে একটা বিষয় একটু মাথায় রাখবা, একটা বিষয় একটু মাথায় রাখবা, যেটা করলে অঙ্কটা হয়তো একটু ইজি হয়ে যায়। কেমনে? তুমি সবসময় চেষ্টা করবা প্লাসের যে মানটা আছে এটা যাতে উপরে থাকে, প্লাসের মানটা যাতে কই থাকে, উপরে থাকে। নাও যদি করো অঙ্ক মিলবো, ঝামেলা নাই, কিন্তু এরকম না করলে এটা মাইনাসে যন্ত্রণা করব। তো মাইনাসের ঝামেলা আমরা চাইতেছি না, আমরা চাইছি একদম ইজিলি হোক। এই জন্য তুমি কী করবা, জিনিসটারে উল্টায় প্লাসেরটারে উপরে নেবা, মাইনাসেরটারে নিচে এনে দিবা। 1 প্লাসের হোল রুট এত 1 মাইনাসের হোল রুট 1 মাইনাসের এক্স। ব্যস্তকরণ হলে উভয় পক্ষে হয়, তাহলে এটা উল্টায় যাব, 3 চলে যাব উপরে, 1 এসে পড়বো নিচে, নিচের 1 লেখার কোনো প্রয়োজন নাই, তো জাস্ট 3 লিখছি আর লিখে দিলাম ব্যস্তকরণ করে। ব্যস্তকরণ করে এখন যোজন বিয়োজন, তাহলে উপরের টাইম প্রথমে লিখতেছি যা আছে ঠিক তাই, লবেরে সবসময় প্রথমে, তারপর নিচেরটা হর, এটা আমার যোগ করতে হইব। যোগ মানে যেই চিহ্ন আছে ঠিক ওই চিহ্ন, √1 মাইনাসের এক্স। যোজন হইল, আবার উপরেরটা লিখবা। এমন না যেন আমরা নিচে আসি দেখে নিচেরটা লিখবো, এমন না, প্রতিবার আমরা প্রথমে উপরেরটা লিখবো তারপর নিচেরটা। মানে ঘটনাটা হচ্ছে এইরকম, লব যোগ হর, আবার নিচে লব মাইনাস হর। এই যে এইভাবে আমাদের যোজন বিয়োজনটা কাজ করে, উপরেটা সে নিচেরটা যোগ, উপরেটা থেকে নিচেরটা বিয়োগ। তো উপরেরটার আগে লিখতেছি 1 প্লাসের হোল রুট 1 মাইনাসের এক্স। বিয়োজন করতে চিহ্নগুলি পাল্টাইব, সে প্লাসের ছিল মাইনাসের হইল, সে মাইনাসের ছিল কিসের হয়ে গেল, প্লাসের। এই পাশে হইব 3 নিচে কিছু নাই, মানে 1 আছে, তো 3 প্লাসের 1 একবার, 3 মাইনাসের 1 একবার। আমরা কি করছি, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে তারপরে মূলত আমরা কাটাকাটির উদ্দেশ্যে এটা করছি। যোজন বিয়োজন করলে অঙ্ক ছোট হয়, এই যে কাটলাম, এই যে কাটলাম, তো এখানটাতে কি পাওয়া গেছে, 1 আর 1 কত হয়ে গেল, 2। নিচে আমরা এটার এটা কেটে দিছি, মানে যে এটার এটা কেটে দিছি, তো এর জন্য রয়েছে √1 মাইনাসের এক্স। এই পাশে 3 আর 1 4 হইল, 3 থেকে আমাদের 1 চলে গেছে, 2 রইল, কেটে দিছি 2 রইল, এইখানে এখানে কাটছি, উপরে 1 রইল, মানে এখানটাতে পাইছি আমি 1 হোল রুট 1 মাইনাসের এক্স, আর এখানটাতে পাইছি শুধু একটা 2। ব্যস্তকরণ যদি কইরা দিই, আমাদের এক্সটা উপরে এসে পড়বো, তো ব্যস্তকরণ করলাম বা উল্টাই দিলাম, তো এটা উল্টাই যাব। বুঝছো তো, আমি জিনিসটা উল্টাইছি, আমাদের নিচেরটা উপরে চলে গেছে, উপরের 1 নিচে গেছে, নিচের 1 আমরা সাধারণত লিখি না বা লেখার প্রয়োজনও নাই, এই জন্য শুধু এটা লিখছি। কিন্তু এখানে নিচে একটা 1 ছিল, নিচের 1 যদি উপরে যায় ওইটা কিন্তু অবশ্যই লিখতে হইব। এখানে আমরা কি করছি, ব্যস্তকরণ করে। আমাদের যেহেতু সমাধান করতে বলছো, অবশ্যই আমাদের এক্সের মান দরকার, আর এক্সের মান যদি আমি বের করছি তাহলে অবশ্যই রুট থেকে তো বের হইতে হইব। তো রুট থেকে আমরা বের করতেছি কিভাবে, বর্গ কইরা। এই যে উভয় পক্ষে বর্গ করলাম, কি করছি, বর্গ করে। তো এখানে রুটের স্কোয়ারে কাটা 1 মাইনাসের এক্স, এখানে পাওয়া গেলো 1 এর স্কোয়ার 1 আর 2 এর স্কোয়ার কত, 4। এক্সটা এই পাশে মাইনাস, তার ওই পাশে পাঠাই দিই, আর ওই সংখ্যাটা ওই পাশে প্লাস আছে, এই পাশে এনে মাইনাস কইটা দিই। এক্স এই যে মাইনাস ছিল, ওই পাশে কী হয়েছে, প্লাস। তো লসাও করি, 4 লিখলাম, 4 একে 4 মাইনাস 4 ধারা 4 ভাগ করলে 1, 1 ধারা উপরেটার গুণ দিলাম, ওই একই। এরপরের হিসাব, 4 থেকে 1 চলে গেছে 3, নিচে আছে 4 এক্স। তো ফাইনালি এক্সের মান কত, 3/4। বুঝতে পারছি তো বিষয়। এইরকম যত অঙ্কই থাক উপরে নিচে যদি তুমি সেম সেম দেখো, তুমি যোজন বিয়োজন করবা। আর যোজন বিয়োজন ইজি করার জন্য যদি কিছু মনে রাখতে চাও, তুমি মনে রাখবা প্লাসের মানটার একটু উপরে দিও, মাইনাসের মানটার নিচে দিও, সেক্ষেত্রে ইজি হইব। তো আমি এই জন্য এটার ব্যস্তকরণ করছি, তারপর এটার সাথে এটা একবার যোজন করছি, এটার সাথে এটার বিয়োজন করছি, এই পাশেও সেম কাজ হয়েছে, কাটাকাটি করছি, এইটুকু অংশ পাইছি, লিখলাম। এটার উপরে নিতে চাইতেছি, এই জন্য কী করছি, আমি ব্যস্তকরণ করছি, এটা পাওয়া গেল। আমার এক্সের প্রয়োজন, রুট তোলার জন্য স্কোয়ার করছি, এক্সটার ওই পাশে পাঠাইছি, মাইনাস থেকে এসে প্লাস হয়ে গেছে, সংখ্যাগুলির এক পাশে আনছি, প্লাস থেকে মাইনাস হয়েছে, লসাও করছি নর্মাল, আমাদের অ্যান্সার বের হয়ে গেছে। এরপর পরেরটা, এটাও খুব গুরুত্বপূর্ণ,
এটা আমাদের কয়ের জন্য গুরুত্বপূর্ণ। এটা সংক্ষিপ্ত তো আসতে পারে, তোমার সৃজনশীলের কয়েও তুমি এই অঙ্কটার দেখা পাইতে পারো। হইতে পারে এটা একটা অংশ এরকম থাকতে পারে, আরেকটা অংশ একটু চেঞ্জ আনতে পারে। আমি এখানে দুটো অংশই নিছি। এখানে বলা হয়েছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। এই ক্রমিক সমানুপাতিক বিষয়টা একটু জানি না নেই। ক্রমিক সমানুপাতিক ধরো আমি এবিসি দিয়ে বুঝাই, এ বি সি এটা দ্বারাই বুঝাইতেছি। এইখানে তাদের ধরন রয়েছে এইরকম, যদি তুমি প্রথমটা দ্বারা দ্বিতীয়টারে ভাগ করো, মানে এ ধারা বি এর ভাগ করো, সরি এ রে বি ধারা ভাগ করো, যেই রেজাল্ট পাইবা বি এর সি ধারা ভাগ করলে তুমি সেম রেজাল্ট পাইবা। এবার যদি তাদের একটু আড়াআড়ি বা ক্রস গুণন করো, বি এর সাথে বি গুণ হয়ে বি স্কোয়ার হয়ে যাব, এ এর সাথে সি গুণ হয়ে এ সি হয়ে যাব। বুঝছি? তার আর কি এই নিয়মটা মাইনা চলে। আর এইটুকই তোমার মাথায় বেশি রাখতে হইব, আমাদের এই অধ্যায়ে এইটুক জিনিসই বেশি ব্যবহার হয়। ক্রমিক সমানুপাতিক বলে তুমি মাথায় যে এটার চিন্তা করবা, আমাদের প্রথমটা আর তৃতীয়টার গুণফল মাঝেরটার স্কোয়ারের সমান, এইটার আর এইটার গুণফলের সমান হইতেছে আমাদের মাঝেরটার স্কোয়ারে। বুঝতে পারছি? এখন আমাদের এই যে আমরা ক্রমিক সমানুপাতিক লিখলাম, এটা কিছু শর্ত মাইনা চলে। কিভাবে? দেখো এই দুজন তো সমান নাকি। এখন যদি তুমি তাদের ব্যস্তকরণ করো, উপরে বি চলে যাব, নিচে এসে পড়বো, সি উপরে চলে যাব, বি নিচে এসে পড়বো, এটারে বলি আমরা ব্যস্তকরণ। এখনও কিন্তু তাদের মান সেম। বুঝতে পারছি? এবার যদি ধরো তোমার মনে হলো না আমি উপরেটার সাথে নিচেটা একটু যোগ করি, করতে পারি। এটার সাথে এটার একটু যোগ করি, করতে পারি। এটা আমরা বলি যোজন। কি বলি? যোজন। সেমভাবে আমরা চাইলে বিয়োজনও করতে পারি। এটা থেকে নিচেরটারে কি, এই যে এটা থেকে নিচেরটারে বিয়োগ করতে পারি, এটা থেকে নিচেরটারে বিয়োগ করতে পারি। এটার নাম হচ্ছে বিয়োজন। আবার অ্যাট এ টাইম আমরা এটার যোজন বিয়োজনও করতে পারি। বি প্লাসের এ, ভি মাইনাসের এ, এই পাশেও সেম কাজ। সি প্লাসের ভি, বি সি মাইনাসের ভি, যোজন বিয়োজন। মানে সবগুলি শর্ত তারে তারা আমরা করতে পারি। এই বিষয়টা আর কি বুঝাইতেছি। আরও কিছু আমরা করতে পারি, এই বিষয়গুলো আসলে তোমার জানা থাকা উচিত। যেমন এই এটাতে চাইলে ধরো যেটা আগে একটু লেখা নেই, এ ভি ভিসি চাইলে কিন্তু আমি তাদের এই যে বিষয়টা দেখতেছি, এ বাই ভি, ভি বাই সি, এইভাবে লেখা এই যে কি বলে কইজানি গেল, এই যেটা ভি স্কোয়ার সমান এসি লিখতে পারি। এইটা থেকে যেমন এটা লেখা যায়, এটা থেকেও সেম এটা লেখা যায়। আর এইটুক কোনোভাবে প্রমাণ করতে পারলে তুমি লিখে দিতে পারবা এ বি সি ক্রমিক সমানুপাতি। বুঝছি? এগুলা জাস্ট একটু ধারণা দিয়ে রাখলাম। অঙ্কের ক্ষেত্রে যখন আমরা অঙ্কগুলি করবো এগুলো সব আলোচনা হইব, কিছু বাদ যাবো না, সব আলোচনা হইতে থাকবো। ঠিক আছে? এদের আবার চাইলে আমরা যোগও করতে পারি একত্রে, এই যে কী বলে এটারে, এই যে এরকমভাবে রেডিও করতে পারি। দেখ এগুলো নিয়ে আলোচনা হইব, দেখতে থাকো। আমরা এখন আমাদের এই যে 17 নাম্বার এটার সমাধানটা করি। পি কিউ আর ক্রমিক সমানুপাতিক হলে এইটুকু বের করতে বলছে। তো প্রথম কাজে তোমার মাথায় যেটা আসবে, যেহেতু পি কিউ আর ক্রমিক সমানুপাতিক, তাহলে পি ইস টু কিউ ইজ ইকুয়াল টু কিউ ইস টু আর, বা অন্যভাবে যদি বলি আমাদের পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর সমান। আর এখান থেকে আর গুণ করলে কী পাওয়া যাব? কিউ স্কোয়ার সমান পি আর। আমি দেখাইছি এ বি সি দ্বারা, কিন্তু এখানে পি কিউ আর দেওয়া আছে, কিন্তু প্রক্রিয়াটা সেম। আমাদের প্রথম আর তৃতীয়টার গুণফল মাঝেরটার স্কোয়ারের সমান। এবার আমি লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাই, লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? পি প্লাস কিউ, কিউ প্লাস আর, উপর একটা হোল স্কোয়ার। সূত্র করি এ প্লাস বি হোল স্কোয়ারের। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি জানি সবাই? এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের বি স্কোয়ার। একটু অ্যাপ্লাই করো তো, এটার এ চিন্তা করো, এটার বি চিন্তা করো। তাইলে এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের বি স্কোয়ার, নিচে এটার এ চিন্তা করো, এটার বি চিন্তা করো। তাহলে কী হইব? এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের একটা বি স্কোয়ার। পরের লাইন পি স্কোয়ারের মতো পি স্কোয়ার, 2p কিউ যেমন আছে ওই রকম, কিন্তু আমি কিউ স্কোয়ারের মান কিন্তু জানি। কিউ স্কোয়ারের মান কত? পি আর, বসাও। আবার আমি কিউ স্কোয়ারের মান জানি, কিউ স্কোয়ারের মান কত? পি আর, বসাই দেই। 2q আর প্লাসের আর স্কোয়ার। এখন দেখো তো এইখানে এমন কিছু কি আছে যেটা সবার ভেতরে আছে, মানে কমন নিতে পারবো? এখানে পি স্কোয়ার আছে, এখানে 2p কিউ আছে, মানে এখানে একটা পি পাইছি, এখানেও পি পাইছি, এখানেও পি পাইছি, পি কমন নিলাম। পি স্কোয়ার, দুইটা পি থেকে একটা চলে গেছে, একটা রইল। এখান থেকে আমি পি নিয়ে নিচ্ছি, তাহলে কত রইল? 2q। পি কমন নিয়ে নিছি, আর রইল। নিচের লাইন এখান থেকে এখানেও আর আছে, এখানেও আর আছে, এখানে আর স্কোয়ার আছে, তো আর কমন নিলাম। এখানে একটা পি রইল, এখান থেকে আমি আর নিয়ে নিছি, 2q রইল। এখান থেকে আর স্কোয়ার ছিল, একটা নিচে আরেকটা রয়ে গেল। এটা আর এটা সেম কেটে দিছি, তাহলে কী পাইছি আমি? পি বাই আর।
আমাদের লেফট হ্যান্ড সাইডে যেমন এটা বেরোছে, রাইট হ্যান্ড সাইডে এইটুক থেকে এই মানটা আমাদের বের করতে হইব। তো লিখলাম রাইট হ্যান্ড সাইড পি স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার প্লাসের আর স্কোয়ার। পি এর মান জানি না, যা আছে ঠিক তাই, কিন্তু কিউ স্কোয়ারের মান অবশ্যই জানি। কিউ স্কোয়ারের মান কত? পি আর। কিউ স্কোয়ারের মান জানি পি আর, সাথে আছে আর স্কোয়ার। দুটা থেকে পি কমন যায়, পি স্কোয়ার থেকে পি নিচে একটা পি রইলো, পি তো নিয়ে নিচে আর রইলো, এখান থেকে আমি আর কমন নিলাম, একটা পি রয়ে গেল, আর স্কোয়ার থেকে একটা আর নিচে আরেকটা রয়ে গেল, এটা কেটে দিছি। এখানে আমি কত জানছি? পি আর। তো এইখানটাতেও পি আর, এইখানটাতেও কত? পি আর। আমাদের কী দেখাইতে বলছিল? প্রমাণ করতে বলছিল, তো প্রমাণ হয়ে গেছে। লিখে দিও লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আরও কিছু আছে, দেখতে থাকো আর জানতে থাকো কী কী নিয়ম এটাই মানতে থাকে। আর অল্প কিছুই আছে, তারপরে আমাদের সব কমপ্লিট। এই যে এই কয়টা করলে আমাদের কিন্তু শেষ। 18 নম্বরটার দিকে তাকে কি বলা আছে? এইটুক দিয়ে দিছে, আমাদের কাছে প্রমাণ করতে বলছে এবিসি ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক বললেই তোমার মাথায় একটা কথাই থাকবো, তোমার প্রমাণ করতে হবে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। এটা মাথায় নিয়ে তুমি কাজ শুরু করবা, লেখার প্রয়োজন নেই, জাস্ট তুমি মাথায় রেখে দিবা, কোনোভাবে তুমি এটা উদ্ধার করবা। এটা থেকে চাইলে এ বাই ভি, ভি বাই সি লেখা যায়, আর এই জিনিসটার নামই কি? এ বি সি ক্রমিক সমানুপাতিক। বুঝছি? তো কাজ শুরু করলাম, যা দেওয়া আছে তা লিখতেছি। এখানে দিয়ে দিচ্ছে, এই যে এখান থেকে আমাদের অ্যান্সার শুরু হইল। এ কিউব প্লাসের ভি কিউব, নিচে দেওয়া আছে এ মাইনাসের ভি প্লাসের সি ইজ ইকুয়াল টু এ ইন্টু এ প্লাসের ভি। আমরা এ কিউব প্লাস ভি কিউবের উৎপাদকের সূত্রটা কি জানি? সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ প্লাসের ভি ইন্টু, এই যেটা সূত্র করতেছি, এ কিউব প্লাস ভি কিউবের সূত্র এ প্লাস ভি ইন্টু এ স্কোয়ার মাইনাসের এ ভি প্লাসের একটা ভি স্কোয়ার। নিচে যা আছে তাই এ মাইনাসের ভি প্লাসের সি, এদিকটাতে এ ইন্টু এ প্লাসের ভি। তারপরে একটু খেয়াল করো, আমাদের এই পাশটাতেও উপরে এ প্লাসের ভি আছে, এই পাশে আমাদের এ প্লাসের ভি আছে, মানে যে এই দুটো সেম সেম। চাইলে আমি তাদের কী করতে পারি? বাদ দিতে পারি। তো এই কাজটি একটু করি। আমাদের উদ্দেশ্য হতেছে অঙ্কটারে ছোটো করা, একদম ছোটো করে যে এইটুকু উদ্ধার করা কোনো রকম। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তো যত কিছু বাদ দেওয়া যায় আমরা আস্তে আস্তে বাদ দিতে থাকবো, অঙ্ক ইজি হইব। তো এখান থেকে এটা চলে গেছে, শুধু কি থাকবো উপরে? এ স্কোয়ার মাইনাসের এ ভি প্লাসের একটা ভি স্কোয়ার, নিচে আছে এ মাইনাসের ভি প্লাসের সি। এখানটা তো আমাদের এ প্লাস ভি চলে গেছে, শুধু একটা কী রয়েছে? এ। একটা সাইড নোট দিয়ে দিতে পারি যে আমরা কী করছি? এ প্লাসের ভি ধারা ভাগ করছি, ভাগ করে। এবার আর বা ক্রস গুণনের হিসাব করি। আমি উপরটার সাথে নিচেরটার গুণ করতে পারি, নিচে কিছু নাই মানে 1 আছে, তো 1-এর সাথে কেউ গুণ করলে যা আছে ঠিক তাই। এ স্কোয়ার মাইনাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার, আর এর সাথে একটু গুণ হবে, মানে এ ইন্টু এ মাইনাসের ভি প্লাসের সি। তারপরে এইখানে লিখে দিলাম এ স্কোয়ার মাইনাসের এ ভি প্লাসের একটা ভি স্কোয়ার, আর এখানটাতে এর সাথে এ গুণ হইলো এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ ভি প্লাসের এ সি। বিষয় বুঝছি তো? আমি কী করছি? এখানে প্রথমে সূত্র করছি, এই যে লিখছি, এখানে এ প্লাসের ভি ছিল, এখানে এ প্লাসের ভি ছিল, বাদ দিয়ে দিছি। উপরে কী রয়েছে? শুধু এইটুক, নিচে রয়েছে এটা, এইখানে এটা চলে গেছে শুধু একটা এ। তারপরে আমি কী করলাম? আর বা ক্রস গুণ, উপরটার সাথে নিচেরটা গুণ হয়েছে, নিচে কেউ নাই মানে 1 আছে, 1-এর সাথে কেউ গুণ করলে রেজাল্ট যা আছে ঠিক তাই লিখে দিছি। আর এটা এর সাথে গুণ হয়েছে, তুমি চাইলে এটা ডাইরেক্ট করতে পারো, এই লাইন দেখানোর প্রয়োজন নেই, আমি চাইতেছি ভাঙ্গা দেখানোর জন্য, এই জন্য কিছু মিস দিতেছি না, সব লিখতেছি। এখন দেখো সহজ হিসাব আমার কী মিলিতে হবে আমি জানি, আমার মাথায় সেট আছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তো সহজ কাজ কি? তুমি বি স্কোয়ারগুলি হাতের বামে রেখে দাও, বাকি সবার হাতের ডানে পাঠিয়ে দাও। বি স্কোয়ারগুলি এই যেটা হাতের এই পাশে রেখে দাও, ওই পাশে কোনো বি স্কোয়ার আছে নাই, তাহলে বাকি সবাই ওই পাশে পাঠাও। ওই পাশে কে আছে? এ স্কোয়ার মাইনাসের এ ভি প্লাসের এসি। এটাই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো? অবশ্যই মাইনাস। এটাই পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো? প্লাস। বুঝতে পারছি? আর কিছু কি আছে? না, নাই। এবার শুধু কাটো, মাইনাসে প্লাসে কাটা, মাইনাসের এবি প্লাসের এবি কাটা, কি পাওয়া গেল? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। আমরা এটাই তো খুঁজতেছিলাম, আর এটা যেই কথা এ বাই ভি, ভি বাই সি একই কথা। সুতরাং এ ভি সি ক্রমিক সমানুপাতিক। শেষ, কাজ কমপ্লিট। খুব ইজি জিনিস। আমাদের বইতে কিন্তু এইরকম আরেকটা আছে, এরকম না, একটু অন্যরকম, কিন্তু প্রক্রিয়া ঘুরে ফিরে একই রকম। আমরা সৃজনশীল ওগুলো অবশ্যই দেখুন, কিছু মিস যাবো না, সব আছে এখানে। এখন যদি আমি এটা কমপ্লিট করে থাকি, এবার পরেরটার দিকে একটু তাকাই। পরেরটাতে আমাদের দিয়ে দিছে এ বাই এক্স ইজ ইকুয়াল টু বি বাই ওয়াই সি বাই জেড। আমরা তো অঙ্কে
সরি অধ্যায়ের নাম পড়ছিলাম অনুপাত আর সমানুপাত। সমানুপাত মানে সম অনুপাত, সম কি অনুপাত, মানে এই প্রতিটা অনুপাত কেমন সমান, এটার ভাগফল যা বের হইব এটার সবার ভাগফল সেম বের হইব। এইটুক তথ্য দেওয়া থাকলে এই জিনিসটার মান আমাদের বের করে দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে, সেটা বলে আর কি। তো কাজ শুরু করি, এটুকুর আমাদের প্রয়োজন নাই, আমরা এখন পরের ধাপে আগাইতেছি। যা দিয়ে দিছি ওটা লিখলাম, এটা আমরা কিছু একটা ধরে নিতেছি। এই যে এখানে যেটাই দেওয়া আছে ax ইজ ইকুয়াল টু vy ইজ ইকুয়াল টু cz, এটা আমরা কিছু একটা ধরে নিলাম। তো কেই ধরে নিলাম, অন্য কিছু ধরা যায় ঝামেলা নাই, কিন্তু এই অঙ্কে আমরা যেভাবে আর কি কইরে আসছি আমরা বলতো কে ধরেই কাজ করি, তো বিভ্রান্তি আর বাড়াইতেছি না। আমরা এগুলো সমান কে ধরে নিলাম, কে ধরে নিলাম, মানে এটা 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 সবকটা সমান কে ধরে নেওয়া, ধরে নেওয়া। বপুরও লিখতে পারতাম ধরে নেই। এর অর্থ এটা সমান কে, তো লিখে দিলাম ax ইজ ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে যদি আমি এর মানটা বের করতেছি, এর মান কত বের হইব, এর মান বের হইব কে এক্স। এভাবে আমি বের করতেছি vy এর জন্য, এটার আমি কি ধরছি, কে ধরছি, লিখলাম। তাহলে অবশ্যই আমাদের v এর মান কত বের হইব, কে ওয়াই। একইভাবে সি জেড এর জন্য কে, তাহলে সি এর মানটা কত বেরোবো, সি এর মান বেরোবো কে জেড। আমি এ এর মান, ভি এর মান, সি এর মান সবার মান বের করছি। এবার লেফট হ্যান্ড সাইডে মানটা বসাই। আমাদের লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, এই যে এইটুকু অংশ দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। উপর দেওয়া আছে এ কিউব, ভি কিউব, নিচে সি কিউব, এখানে আছে এক্স কিউব, ওয়াই কিউব, জেড কিউব। এর মান কি আমরা জানি, এটাই তো বের করলাম, কত পাইছি কে এক্স। তো এখানটাতে বসাও কে এক্স, আমাদের এর উপর কিউব ছিল, তাহলে এটার উপর কি আসবো কিউব। বি এর মান কত জানছি আমরা, বি এর মান জানছি কে ওয়াই, তো বি এর মানটা বসাই দিলাম কে ওয়াই, তার উপরে কিউব। সেমভাবে সি এর হিসাব যদি করি, সি এর মান জানছি আমরা কে জেড, তো এখানে আমরা কে জেড বসাইলাম এবং উপরে যেহেতু কিউব দেওয়া আছে দিয়ে দিলাম এক্স কিউব, ওয়াই কিউব, জেড কিউব, তারা যেই আছে ঠিক ওই রকম, কোনো পরিবর্তন নাই। কিউব যদি করি আমাদের যেমন কে এর উপরও কিউব এসে পড়বো, এক্সের উপরও কিউব এসে পড়বো, দিয়ে দিলাম। সেমভাবে এইখানটাতে কে এর উপরে কিউব, আমাদের ওয়াইয়ের উপরেও কিউব, কে এর উপরে কিউব, জেডের উপরেও কিউব, নিচে আছে এক্স কিউব প্লাসের ওয়াই কিউব প্লাসের একটা জেড কিউব। কিছু কমন যায় কি উপরে, অবশ্যই কমন যায়, কে কিউব সব জায়গাতে আছে। কমন নিলে এখানে আমাদের এক্স কিউব রইলো, এখানটাতে আমাদের ওয়াই কিউব রইলো, এখানটাতে আমাদের জেড কিউব রইলো, নিচে আছে এক্স কিউব, ওয়াই কিউব, জেড কিউব, ব্রেকেট ক্লোজ, উপরে নিচে সেম কেটে দিছি। তো কী পাইছি আমি কে কিউব। এটা কিন্তু আমি লেফট হ্যান্ড সাইডের মান পাইছি। এখন আমি যদি রাইট হ্যান্ড সাইডের মানে এইটুকের মানও কে কিউব বের করতে পারি, তাহলে আমাদের কাজ হয়ে গেল। তো আমরা এটাই চাইতেছি, এখানে লিখলাম আমরা রাইট হ্যান্ড সাইড, মান দেওয়া আছে এ বি সি এক্স ওয়াই জেড। এর মান তো জানি, এর মান কত দিয়ে দিছে কে এক্স, সেমভাবে এটার মান কে ওয়াই, সেমভাবে সি এর মান কে জেড। দেখে দেখে জাস্ট তুলছি, এখানে এক্স ওয়াই জেড, একটাকে 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 কয়টা হলো তিনটা, মানে কে কিউব, সাথে আছে এক্স ওয়াই জেড, নিচেও আছে এক্স ওয়াই জেড, এটার এটা কাটা কে কিউব, এখানেও কে কিউব, এখানেও কে কিউব। দেখে দিলাম লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেখাইতে পারছি, প্রমাণ করতে বলছিল, প্রুভড। শেষ, কিন্তু বিষয় বুঝছি না। সবার প্রথমে আমরা এটার কে ধরে নিছি, এ এর মান উদ্ধার করছি, বি এর মান উদ্ধার করছি, সি এর মান উদ্ধার করছি, বসাই দিছি, কিউব করছি, কমন নিছি, কাটাকাটি গেছে। আর আমাদের রাইট হ্যান্ড সাইড আরও বেশি ইজি ছিল, কে 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 কিউব হয়েছে, এক্স ওয়াই জেড হয়েছে, উপরে নিচে এক্স ওয়াই জেড কেটে দিছি, কে কিউব বের হয়েছে, শেষ কাজ। পরে যদি আমরা 19 নাম্বার তো শেষ হলো, 20 নাম্বারটার দিকে চাকাই, আবার আমাদের ক্রমিক সমানুপাতিক এসে পড়ছে। এবিসি ক্রমিক সমানুপাতিক হলে দেখাও যে এই জিনিসটা দেখাইতে বলছে। তো এই জিনিসটা দেখানো যাইতে পারে কিভাবে, ক্রমিক সমানুপাতিক আসলেই বলছে মাথায় কি সেট করতে হইব, মাথায় একটা জিনিসই সেট করতে হইব, যে আমরা জানি যেহেতু সে ক্রমিক সমানুপাতিক, এর জন্য ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, এটা আমাদের মাথায় ফিক্সড। ক্রমিক সমানুপাতিক দেখলেই হয়েছে। এখন লেফট হ্যান্ড সাইড তুলি, লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে এ ভি সি, এ প্লাসের ভি প্লাসের সি, উপর আছে কিউব, নিচে আছে এ ভি প্লাসের ভিসি প্লাসের সি এ, পুরোটার উপর আবার হোল কিউব। এখন একটু খেয়াল করো তো, আমরা এ ভি সি এর থেকে যদি এসির একটু আলাদা করতে পারি, কারে এসির, ধরো বি এর আগে লিখে দিলাম, এখানে আমি এসির একসাথে করতেছি, এসি একটু আলাদা করে লিখলাম। লেখার কারণটা হয়তো বুঝা গেছো, না বুঝলেও বুঝাইতেছি, প্রবলেম নাই। নিচে এ ভি প্লাসের ভিসি, এখানে কি আছে সি এ, একটু সাজে এটারও এসি লিখে দিলাম, কিউব। তারপরে
এইখানে আমরা কিন্তু এসি এর মানটা জানি, এসি এর মান কি ভি স্কোয়ার, এটা বসানোর জন্য এই কাজটা করছি। তো এসি এর পরিবর্তে আমি কি লিখে দিলাম ভি স্কোয়ার, এখানটাতে আছে এ প্লাস এর ভি প্লাস এর সি হোল কিউব, তার নিচে এ ভি প্লাস এর ভি সি প্লাস এর এই যে দেখো এসি, এসি সমান আমরা কি জানি ভি স্কোয়ার, তো এখানটাতে আমি ভি স্কোয়ার বসাই দিলাম, উপরে আছে হোল কিউব, ভি স্কোয়ার আরেকটা ভি কি হইলো ভি কিউব, এখানটাতে পেলাম এ প্লাস এর ভি প্লাস এর সি হোল কিউব। এইটা থেকে দেখো এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানে ভি স্কোয়ার আছে, ভি কি কমন যায় না, নিলাম। তো এখানে একটা এ রইলো, এখানে একটা সি রইলো, ভি স্কোয়ার থেকে আমি একটা বি নিছি, আরেকটা বি অবশ্যই রয়ে গেছে। পুরো জিনিসটার উপরে ছিল হোল কিউব, তো ব্রেকেট দেয়া কিউব দিয়ে দাও। তারপরের লাইন ধরো এখানে এখানে দেখাই এ ভি এর উপরে কিউব আছে, তুমি চাইলে কি আলাদা করে লিখতে পারবা না? পারবা তো, জানি এই তথ্য। তো এইখানে এটা তো পারবো, আমাদের এটার এটা গুণাকার আছে, তাদের উপরে হোল কিউব আছে, যদি আমি ব্রেকেটটা তুলে দিই আমাদের বি এর উপরে একটা কিউব এসে পড়বো, আর এ প্লাস বি প্লাস সি এটার উপর কিউব এসে পড়বো, মানে এটা একটু সাজাই লিখছি, এ বি সি লিখছি। উপরে আছে আমাদের ভি কিউব, আছে আমাদের এ প্লাস এর বি প্লাস এর সি হোল কিউব। এইটা আর এটা সেম, এইটা আর এটা সেম, তো কেটে দিলে শুধু একটা কত থাকে ওয়ান, আর ওয়ানই ছিল আমাদের কোন সাইড, রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখিয়ে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেখাইতে বলছে শুট, ঘটনা শেষ। বুঝতে পারছি না? এবার এই যে এটা করি, কী দেওয়া আছে, 20 তো শেষ হইল। 21 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবিসি ক্রমিক সমানুপাতিক এর অর্থ কি আমরা জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, মাথায় ফিক্সড হইলো। এখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান দেখাইতে হইব। তো শুরু করলাম লেফট হ্যান্ড সাইড থেকেই, এ স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার 1/a কিউব প্লাস এর 1/ভি কিউব প্লাস এর 1/সি কিউব। এটা একটা বড় ভার্সনও আছে, এটা আমাদের একদম বইয়ের অঙ্কটা, আমরা এটার বড় যে ভার্সনটা ওটাতে আমাদের পাওয়ার 8 পর্যন্ত যেতে পারে, 12 যেতে পারে, আরও বেশিও হইতে পারে। যেমন এইখানে কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, এটা 12 পর্যন্ত যেতে পারে, এটা আমাদের 2 দেওয়া আছে, এটা 8 পর্যন্ত যেতে পারে, বা আরও বড় কিছুও হইতে পারে। ওগুলো আমরা দেখাবো সৃজনশীলে। এই ক্লাসটা শেষ হওয়ার পরেই তোমরা একদম শিওর শর্ট সিকিউ সাজেশনটা পাইবা, যেখানে একদম গুরুত্বপূর্ণ সৃজনশীল যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, জাস্ট ওইগুলা করামো, ওই রকম প্যাটার্নের সৃজনশীল তুমি পরীক্ষায় পেয়ে যাবা। ওইখানে আমি এটা অঙ্ক দেখাই দিতেছি। এখন এই বিষয়টা বুঝি, এটাই মূলত আসলে বেসিক, এটা জানলে তুমি এমনিই পারবা। এটাই তিনজনের সাথে গুণাকার আছে, আর এটা উপরের সংখ্যা, তাহলে গুণ হইব একের সাথে, তাহলে দেখতে হবে এরকম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে হইব এ কিউব, বুঝছি, গুণ করছি উপরে চলে গেছে। আবার এটা এটার সাথে গুণ হইব, তাহলে এ স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার উপরে, নিচে আমাদের ভি কিউব। একইভাবে এ স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার, নিচে আমাদের সি কিউব। একটু কাটাকাটি করি, এ স্কোয়ার দিয়ে যদি আমি এ কিউব রেখে একটা এ থেকে যায়, ভি স্কোয়ার দিয়ে যদি আমি বি কিউব রেখে একটা ভি থেকে যায়, সি স্কোয়ার যদি সি কিউব রেখে একটা সি থেকে যায়। যদি এই কাটাকাটিগুলি বুঝেছে তোমাদের হিসাবের সুবিধার জন্য, যদি তুমি কাটাকাটি না দাও তাহলে ওর বেশি ভালো হয়, ঠিক আছে? কাটাকাটি দিয়ে যদি তোমার ইজি লাগে করতে পারো, কিন্তু কাটাকাটি না দিয়ে যদি লিখতে পারো তাহলে ওর বেশি ভালো। এখন এখান থেকে আমি কী পাইলাম, ভি স্কোয়ার সি স্কোয়ার এ, এইখানে এ স্কোয়ার সি স্কোয়ার ভি, এইখানটাতে পাইছি আমি এ স্কোয়ার ভি স্কোয়ার সি। মাথায় আমার সেট আছে এবিসি ক্রমিক সমানুপাতিক, এর অর্থ আমি এটা মানে কি এটা জানি, এটা দেওয়া আছে, এই যে বলছে না এবিসি ক্রমিক সমানুপাতিক, এর অর্থ দেওয়া আছে এটা। এখন আমি বি স্কোয়ারের পরিবর্তে চাইলে এসি তেলে লিখতে পারি। বি স্কোয়ারের পরিবর্তে কী লিখছি আমি, এই যে এসি রে লিখছি, নিচে যা আছে ঠিক তাই। এখানে একটা সি স্কোয়ার ছিল, এটা দিয়ে নিলাম। আবার এখানে এসি আছে কিন্তু স্কোয়ার আকারে, তো এসি দিয়ে হোল স্কোয়ার লিখে দিলাম, নিচে ভি লিখে দিলাম, এদিকটাতে এ স্কোয়ার লিখলাম। আমি বি স্কোয়ারের মান জানি, বি স্কোয়ারের মান কত, বি স্কোয়ারের মান এসি, তো বসাও এসি, নিচে আছে সি, এ দিয়ে এ রে কেটে দিলাম, সি স্কোয়ার আরেকটা সি হয়ে গেল সি কিউব। এসি, এসি এর মানে আমরা কী ধরছি, ভি স্কোয়ার, তো বসাও এসি এর পরিবর্তে ভি স্কোয়ার, তার উপর একটা স্কোয়ার, সাথে আছে ভি, এদিকটাতে সি আর সি কেটে দিলাম, এ স্কোয়ার আরেকটাই, কয়টাই হইলো, 3টা, সি কিউব প্লাস স্কোয়ারের উপর স্কোয়ার, পাওয়ার পাওয়ার কী হবে গুণ, তাহলে 2 দুগুণে 4, এখানে আছে ভি এ কিউব। একটু কাটাকাটি করি, এটাতে এটাতে কাটলে কয়টা থেকে যায়, 3টা থেকে যায়, লিখে দিলাম ভি কিউব, এখানে আছে এ কিউব, একটু সাজাই লিখলেই কাজ শেষ, তাহলে এ কিউব ভি কিউব সি কিউব ইজ ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড। কমপ্লিট, বুঝাইতে পারছি, শেষ কিন্তু। এটা তুমি চাইলে এমনই ট্রাই দিতে পারো, এই যে এখানে 8 ইউজ করো, a টু দি পাওয়ার 8 b টু দি পাওয়ার 8 c টু দি পাওয়ার
8 ভেতরে থাকবো 1/a⁸ প্লাস এর 1/b⁸ খুঁজলেই তুমি এটা পেয়ে যাবা। ঠিক আছে, একটু খোঁজো, খুঁজলেই তুমি এই জিনিসটা পেয়ে যাবা। এখন 21 হইল, 22 নাম্বার দিয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত যে এসকিউ সাজেশন এটা ফিল আপ করি। এটা হইলেই হয়ে গেছে আসলে। এর বাইরে তুমি সিকিউ আশা রাখি পাইবা না, এগুলি বুঝে শুনে কইরা যাও, হয়তো একটু মান চেঞ্জ হইতে পারে, এর বাইরে কিছু হইব না। এখন 22 নাম্বার কী দিয়ে দিছে, a+b/b+c = c+d, তারপর কি দেওয়া আছে d+এর কথা হইতেছে আমাদের এখানে দেওয়া আছে a+b, তারপর দেওয়া আছে b+c, এদিকে দেওয়া আছে c+d, দেওয়া আছে d+a। আমরা এর থেকে চাইলে একটা জিনিস লিখতে পারি, জিনিসটা হচ্ছে এইরকম a+b+c+d বলতে পারি, তাদের আমি যুক্ত করে দিছি, উপরের এটা যুক্ত হয়ে গেছে, তাহলে নিচেও সেম কাজ হইব, এই যে এরকম b+c+d+a। আমাদের এরকম একটা নিয়মই আছে, ধরো x আর y দেওয়া আছে আর এইখানে দেওয়া আছে ab, তুমি চাইলে তাদের একত্রিত করে দিতে পারো, মানে এই যে এরকম x + এর y একত্রিত, y কেন লিখছি, উপরে x + এর a y + এর b, তাদের তুমি চাইলে একত্রে করে দিতে পারো। তো এই নিয়মটা আমি এখানে একটু অ্যাপ্লাই করছি। এখন তাহলে আমি সুতরাং লিখতে পারি যে এটা সমান এটা a+ এর b b+এর c সমান a+এর b+এর c+এর d b+এর c+এর d+এর a। আর বা ক্রস গুণনের হেল্প নিলাম, এটার সাথে গুণ হয়ে গেল, তাহলে জিনিসটা হবে এইরকম a+এর v ইন্টু, একটু সাজায় যদি লিখি, এখানে আমাদের কি পাওয়া যাবে, a আছে, v আছে, c আছে, d আছে। এবার এদের আর গুণ করি, এখানে কি পাওয়া যাব, v c, এটা গুণ হয়েছে, এটা একটু সাজায় লেখো, a লিখলাম, v লিখলাম, c লিখলাম, d লিখলাম। সবার একটু এক পাশে আনো তো, a+এর v এখানটাতে আছে a+এর v+এর c+এর d, ওইটার পাশে প্লাস আকার আছে, মানে পুরোটার কথা যদি চিন্তা করি, পুরোটা এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কী হয়ে যাব, মাইনাস, তো মাইনাস দিয়ে লিখে দিলাম। তাদের সামনে যেহেতু ব্রেকেট আছে, ভেতরের চিহ্ন কিন্তু একটারও পরিবর্তন হইব না, সাবধান হ্যাঁ। ওই পাশে কিছু নাই, 0। কী করছি আমি, এইটা যেহেতু সমান, তাহলে আমি এইটুক আর এইটুকরে নিছি, এটার আর নেই যে এইটুক সমান এইটুকরে নিছি লিখছি। এখন আর গুণ করছি, উপরেরটার সাথে নিচেরটার সাথে উপরেরটা, এটাই পাশে যোগ আকার ছিল, এই পাশে এসে বিয়োগ হয়ে গেছে। বিয়োগ করার একটা কারণ আছে মূলত, কারণটা কি, তাকায় দেখো, এখানেও আমাদের a+b+c+d সেম, এখানে আমাদের a+b+c+d সেম, তাহলে এটা আমি কমন নিলাম, a+এর b+এর c+এর d কমন নিলাম। এইখানটাতে এই জিনিসটা তুমি কমন নিছো, এটা তুমি কমন নিছো, তাহলে কী রয়েছে, a+এর b রয়েছে না, লেখো a+এর b, তারপর এটা মাইনাস চিহ্ন আছে, এই যেটা তুমি এটা কমন নিয়েছো, কী রয়েছে, b+এর c রয়েছে না, কিন্তু এই মাইনাসের জন্য দুজনের চিহ্ন কী হয়ে যাব, জাস্ট পাল্টায় যাব, ওই পাশে কত আছে, 0। এরপরে এটা হইল a+এর b+এর c+এর d, আর এখানে v কেটে দিছি a-এর c = কত, 0। এখন আমি জানি হয় a-এর c = 0 অথবা a+এর b+এর c+এর d = 0। মূলত আমার কি দেখাইতে বলছিল, আমার দেখাইতে বলছে যে a+b+c+d = 0। তো জাস্ট আমি এই যে এটাও দরকার নেই, জাস্ট আমি এই যে এইটুক দেখাই দেব, ব্যাস আমি তাইলে দেখাইতে পারছি যে a+b+c+d = 0। যেহেতু দেখাইতে পারছি, আমার কাজ শেষ, আমার এসকিউ শেষ। এইটুক যদি তুমি কমপ্লিট করে থাকো, এখন তুমি সিকিউ একটু বই খুইলা দেখো, যতগুলি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে তুমি পারো কিনা, জাস্ট তুমি এখনই ট্রাই দাও। এইটুক তুমি ভালো মতো প্র্যাকটিস করে যাও, পরীক্ষার খাতায় ইনশাল্লাহ এর মধ্য থেকে আসবো। আর এরপরে তুমি সিকিউ নিয়ে যদি টেনশনে থাকো, এর পরের ভিডিওটাই চেক করো, ওইখানে আমরা সিকিউ 6 কি 7টার মতো সিকিউ দেখাই দিছি। এর মধ্য থেকে, এই প্যাটার্নের মধ্য থেকে হুবহু বলাটা একটু কষ্টকর, তাও বলতেছি প্রায় হুবহুর মতোই তুমি কমন পাইবা। ঠিক আছে, তো আজকের ক্লাস, এই ক্লাসটা এখানেই শেষ করতেছি, সিকিউ ক্লাসে তোমার সাথে দেখা হইতেছে।